কলকারখানা খোলা রেখে কাল থেকে সর্বাত্মক লকডাউন। রাতেও ঘরমুখী নানা শ্রেণী পেশার মানুষ। স্বাস্থ্যবিধি না মেনে ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক। সব রোগীগুলো ক্রিটিক্যাল অবস্থা আছে। ইনজেকশন দিলে হয়তো বা সার্ভাইভ করবে, না করলে সার্ভাইভ করবে না। আমি যে আসলে মেডিসিনটা পাবো কি পাবো না, আই এম নট শিওর অফ দ্যাট ওয়ান। করোনার মুমূর্ষু রোগীর ক্ষেত্রে একটেম্বার ইনজেকশন প্রয়োগে সুফল মিললেও দেখা দিয়েছে তীব্র সংকট। কোভ্যাক্স থেকে 6,80,00,000 করোনা টিকা পাচ্ছে বাংলাদেশ। জেলায় জেলায় প্রতারণার জাল। টার্গেট চাকরি প্রত্যাশী তরুণ তরুণী। সচিব পরিচয় দিয়ে কোটি টাকা আত্মসাৎ। পুলিশের অভিযানে চক্রের 2 জন গ্রেফতার। ভিন্ন আবহে দেশে দেশে রমজানকে বরণ। স্বাস্থ্যবিধি মেনে প্রথম তারাবি আদায়। মহামারী থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া। এবং বাংলাদেশ সফররত দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের 5 সদস্য করোনায় আক্রান্ত। ঢাকায় বিসিবির তত্ত্বাবধানে চিকিৎসা চলছে আইসোলেশন সেন্টারে। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। 7 দিনের কঠোর লকডাউনের আগ মুহূর্তে বাড়ি ফিরছেন নিম্ন আয়ের মানুষ। দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। যে যেভাবে পারছেন ঢাকা ছাড়ছেন। ট্রাক, কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলে করেও যাত্রা করতে দেখা যায় অনেককে। এদিকে সড়কে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। রফিকুল ইসলাম ঢাকার রাজারবাগ এলাকায় রিকশা চালান তিনি। বুধবার থেকে রাজধানী সহ সারা দেশে কঠোর লকডাউন হবে। সরকারের এমন ঘোষণায় ঢাকায় থেকে কি করবেন তাই ঢাকা ছেড়ে যেতে চান পরিবারের কাছে। কিন্তু এখানে গন্তব্য যেন অনিশ্চয়তার হাতছানি। আদৌ যেতে পারবেন কিনা জানেন না তিনি। সামনে লকডাউন করা লকডাউন, এই লকডাউনে থাকলে তো আমাদের জীবন নির্বাহ করা তো মনে করতে অসম্ভব। এখন এখানে আসে দেখি আবার এখানে কোনো গাড়ি নাই, গাড়ির সংকট। রফিকুলের মতো হাজারো নিম্ন আয়ের মানুষ ও দিনমজুর সোমবার রাতভর আপন গন্তব্যে যেতে জড়ো হন নগরীর বিভিন্ন পয়েন্টে। যদিও দূরপাল্লার সব ধরনের গণপরিবহন বন্ধ, তারপরও জীবিকা সংকটের আতঙ্কে যেভাবে পারছেন নগরী ছাড়ছেন। রাস্তায় ট্রাক, কাভার্ড ভ্যান কিংবা প্রাইভেট কার দেখলেই হাত বাড়ান। অতিরিক্ত ভাড়া বাড়ি ফেরার দুর্ভোগ বাড়িয়ে দেয় কয়েক গুণ। ট্রাকের ভাড়া 700-800 টাকা 900 টাকা চার্জেস, তাও যে যাইবো মানুষটা তাও টাকা করে। একটা সিটের মূল্য 2,000 চাই, 3,000 চাই, আবার 1,200 চাই, 1,400 চাই, তাহলে আমরা যাব কিভাবে? রাস্তার মোড়ে মোড়ে এমন অসংখ্য মানুষ বাড়ি ফেরার অপেক্ষায়। একদিকে পরিবহন সংকট, অন্যদিকে লকডাউনে নগরীতে জীবিকা সংকট। ঢাকা না গ্রাম উভয় সংকটে শ্রমজীবীরা। ভাত বিল 120, গাড়ির জমা 100, কই পাবো? রাস্তাঘাটে মানুষ নাই। তবে সড়ক মহাসড়কে যে কোনো অনিরাপদ যাত্রা ঠেকাতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। মাল ভর্তি ট্রাকের উপরে অথবা ঝুঁকিপূর্ণভাবে যেন কেউ যাত্রী নিতে না পারে এবং কেউ যাত্রী হয়ে যেন গাড়িতে না উঠে, এজন্য আমরা আমাদের দায়িত্বটা ওইভাবে পালন করতেছি। রাজধানীর গাবতলী, আব্দুল্লাহপুর, যাত্রাবাড়ি, সায়দাবাদ ও মহাখালীতে ঘরমুখী মানুষদের অপেক্ষা করতে দেখা যায়। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে গতকাল দিনভর ঈদে বাড়ি ফেরার মতো অবস্থা ছিল সড়ক মহাসড়কে। দূরপাল্লার বাস না চললেও যে যেভাবে পারছেন ছাড়ছেন ঢাকা। এই সুযোগে প্রাইভেট কার ও মাইক্রোবাসে দেদারসে যাত্রী পরিবহন চলে বাড়তি ভাড়ায়। যে কোনো প্রাইভেট কার দেখলেই যাত্রীরা প্রশ্ন করছেন যাবেন ভাড়া কত। কেউ বা টাকার বিনিময়ে যাত্রী ম্যানেজ করে দেবার অফার দিচ্ছেন। গণমাধ্যমের গাড়ি বুঝে ক্ষোভ ঝাড়লেন অনেকে। সরকারের কোন ধরনের কিছু তো বুঝলাম না। এটা মানুষের কত হয়রানি করে আসতে আছে। পাচ্ছে না গাড়ি ঘোড়া নাকি? গাড়ি 500 টাকা না, এখান থেকে বগুড়া গেলে বলে এখন 1500 টাকা হলে। সকাল থেকে গাবতলীতে শত শত মানুষ নেমেছেন রাস্তায়। সবাই ঢাকা ছাড়ছেন, কিন্তু সরকারি আদেশে চলছে না দূরপাল্লার বাস। সেটিও আবার জানেন না অনেকে। এই লকডাউনেতে আমি এখন কোনো দিকে যাইতে পারি না। কাল থেকে আমার একটা কিছু ভাই নাই। চট্টগ্রাম থেকে আইছি, জামার পর্যন্ত রাস্তা পর্যন্ত পাই না। সব গাড়ি চলে, শুধু দূর দূরান্ত গাড়ি চললে সমস্যা। সংক্রমণ কি সিএনজি, প্রাইভেট কার, বেবি ট্যাক্সি দিতে হয় না? 5 জন আসছি আমরা, আমাদেরকে সংক্রমণ হয় নাই। দূরপাল্লার বাসগুলো কিন্তু বন্ধ রয়েছে, কিন্তু সেই সুযোগকে কাজে লাগে কিন্তু প্রাইভেট কার এবং যে মাইক্রোগুলো রয়েছে তারা কিন্তু দ্বিগুণ ভাড়া হাঁকিয়ে তারা কিন্তু লোকজন নিচ্ছেন এবং তারা সবাই আসলে পাটুরিয়া ঘাটের দিকেই রওনা দিয়েছেন। পাটুরিয়া গাড়ি 1000 টাকা চায়। না আমি পাটুরিয়া ঘাটে যাবো না, পাটুরিয়া ঘাটে যাবো না, ইসে ধানমন্ডি যাবো, ধানমন্ডি যাবো। 1000 টাকা করে চাই।
এমনকি অ্যাম্বুলেন্সে করেও যাত্রী পরিবহন করা হচ্ছে। নেই স্বাস্থ্যবিধির বালাই, এক গাড়িতে গাদাগাদি করে বসেছেন অনেকেই। যাত্রীদের অভিযোগ, বন্ধ থাকলে সবই বন্ধ থাকা উচিত, শুধু দূরপাল্লার বাস বন্ধ রেখে সংক্রমণ কমানো যাবে না বলে মনে করেন তারা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সর্বাত্মক লকডাউনে সীমিত পরিসরে খোলা থাকবে কাঁচা বাজার ও রেস্টুরেন্ট, সচল থাকবে শিল্প কারখানা, বন্ধ থাকবে সব সরকারি বেসরকারি অফিস, চলবে না গণপরিবহন। আগামীকাল সকাল ৬টা থেকে কার্যকর হবে সর্বাত্মক এই লকডাউন। ৪ এপ্রিল থেকে চলছে সরকারের 11 দফার নিষেধাজ্ঞা। তবে পরে সেটা শিথিল করে চালু করা হয় গণপরিবহন, খুলে দেয়া হয় শপিং মল, দোকানপাট। নিষেধাজ্ঞা থাকে শুধু দূরপাল্লার বাসে। তবে এবার সরকার ঘোষিত নতুন লকডাউনের প্রজ্ঞাপনে এলো বেশ কিছু ক্ষেত্রে কঠোরতা। আগে সীমিত পরিসরে সরকারি বেসরকারি অফিস খোলা থাকলেও এবার বন্ধ থাকবে সব। তবে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না কেউ। গণপরিবহন, দূরপাল্লার পরিবহন, আন্তজেলা পরিবহনগুলো বন্ধ থাকবে। আমাদের সকল সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো বন্ধ থাকবে। খোলা থাকবে জরুরি পরিষেবাগুলো যতগুলো আছে। বন্ধ থাকবে সড়ক, নৌ ও আকাশপথ। পণ্য পরিবহন ও উৎপাদন ব্যবস্থাপনার সঙ্গে জড়িত জরুরি সেবা থাকবে খোলা। শিল্প কারখানা খোলা থাকবে, তবে মানতে হবে স্বাস্থ্যবিধি, থাকতে হবে নিজস্ব পরিবহন ব্যবস্থাপনা। বিষয়টি তদারকি করবে শ্রম মন্ত্রণালয়ের টিম। কারখানাগুলো দেশ ও জাতির স্বার্থেই কিন্তু খোলা রাখা হবে। শ্রমিকদের যাতায়াতের বিশেষ করে লক্ষ্য রাখা হয়েছে। শুধু টিকা দিতে যাওয়া ছাড়া বের হওয়া যাবে না ঘর থেকে। রোজায় ইফতার ও সেহরির কথা বিবেচনায় রেখে দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা এবং রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত কেবলমাত্র খাবার সরবরাহ করতে পারবে হোটেল রেস্টুরেন্টগুলো। বর্তমানে খোলা থাকলেও পুরো বন্ধ থাকবে দোকানপাট, শপিং মল। খোলা জায়গায় কাঁচা বাজারে বিক্রি করা যাবে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত। প্রজ্ঞাপনে বলা হয়েছে আদালতের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন সুপ্রিম কোর্ট। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। লকডাউনের আগ মুহূর্তে ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পড়েছে। গাদাগাদি করে কার আগে কে টাকা তুলবেন তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতায় নেমে পড়ছেন গ্রাহকরা। ব্যাংক কর্মকর্তারা বলছেন, আমানতের পাশাপাশি সঞ্চয়পত্রে মুনাফা উত্তোলন সহ বিভিন্ন ভাতা তোলার চাপ বেড়েছে। সীমিত সময়ে গ্রাহকের বাড়তি চাপে ভেঙে পড়ছে স্বাস্থ্যবিধি ব্যবস্থা। সেবা দিতে হিমশিম খাচ্ছেন ব্যাংক কর্মীরাও। শুভ খানের রিপোর্ট। চৈত্রের কাঠফাটা রোদে রাস্তায় দাঁড়িয়ে ব্যাংকে প্রবেশের অপেক্ষায় গ্রাহকরা। তীব্র গরমে মেজাজ হারিয়ে নিরাপত্তা কর্মীদের সঙ্গে অনেকেই জড়াচ্ছেন বাকবিতণ্ডায়। লোকজন অনেক একত্র হয়ে গেছে, এখন লাইন হয়েছে বিশাল। অন্যান্য অফিসগুলো 4টা 5টা পর্যন্ত খোলা থাকতে পারে, তাহলে ব্যাংক কেন স্বাভাবিক কর্মকাণ্ড 2.5 ঘন্টা খোলা রাখবে? সেটা তো বাড়াইতে পারে, তাহলে আমাদের এই দুর্ভোগটা কমবে। বুধবার থেকে কঠোর লকডাউনে যাবে পুরো দেশ। তার আগে মতিঝিলের ব্যাংক পাড়ায় গ্রাহকদের উপচে পড়া ভিড়। কার আগে কে সারবেন প্রয়োজনীয় লেনদেন, সেই প্রতিযোগিতায় উধাও স্বাস্থ্যবিধি। লকডাউন ও রমজানের কেনাকাটায় যাতে আর্থিক সংকটে পড়তে না হয় সেজন্য কেউ এসেছেন সঞ্চয়পত্রের সুদের টাকা তুলতে, কেউ বা তুলছেন জমানো পুঁজি। যেহেতু লকডাউন সামনে, কিছু টাকা উঠাইতে হবে বাসার খরচের জন্য। যার যা আছে সে সবাই তুলে রাখতেছে, লকডাউনের মধ্যে কেউ আসতে পারবে না, এই জন্য আর কি। সঞ্চয়পত্রের টাকা ওঠানো হয়েছে, লাভের টাকা। কয়েকদিন ব্যাংক বন্ধ থাকবো তো এই কারণে টাকা ওঠানো হয়েছে। ব্যাংক কর্মকর্তারা বলছেন, বর্তমানে টাকা জমা দেওয়ার চেয়ে উত্তোলনের চাপ বেশি। বিদ্যমান পরিস্থিতিকে ঈদকেন্দ্রিক লেনদেনের সাথে তুলনা করছেন তারা। ঈদের সময় যে চাপ, ওই চাপের চেয়েও বেশি আমাদের কাছে মনে হয়েছে। কারণ এখানে লোকজন, গ্রাহকরা মনে করতেছে হয়তো সামনে একটা বড় ধরনের লকডাউন আসতে পারে, সেই হিসাবে লোকজন তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখছে। স্বাস্থ্যবিধি মেনে লকডাউনের আগে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন করা যাবে। আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল 3টা পর্যন্ত। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। লকডাউনে সব শ্রমিককে আনা নেওয়া করতে হবে কারখানার নিজস্ব পরিবহনে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সরকারি নির্দেশ কঠোরভাবে মানা হবে বলে নিশ্চয়তা দিয়েছে মালিকপক্ষ। আর সংক্রমণ ঠেকাতে শুধু পরিবহনের ব্যবস্থা নয়, শ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিতের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। জুবাইর ফয়সালের রিপোর্ট। নতুন করে করোনার প্রকোপে বিপর্যস্ত দেশ। পরিস্থিতি সামাল দিতে সরকার তাই আবারও হাঁটছে কঠোর লকডাউনের পথেই। এর মধ্যেই নানা মহলের আলোচনায় এসেছে শ্রমঘন পোশাক খাত চালু থাকবে কিনা সেটি।
যদিও সোমবার জারি করা প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে নিজস্ব পরিবহনে শ্রমিক আনা নেয়ার শর্তে চালু থাকবে কারখানা। জনগণের গাড়িতে যাওয়া আসা হয়, এখন ওর মধ্যে অনেক রকমের মানুষ থাকে, অনেক জায়গা থেকে আসে। যারা অফিস স্টাফ আছে তাদের জন্য গাড়ি আছে, আমাদের সাধারণ শ্রমিকের কোনো গাড়ি নেই। জীবন আর জীবিকার প্রয়োজনেই সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই কারখানা চালু রাখার দাবি জানিয়ে আসছিল বিজিএমইএ। তা পূরণ হওয়ায় স্বস্তি প্রকাশ করে মালিকপক্ষের আশ্বাস, কঠোরভাবে মানা হবে নির্দেশনা। চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আমি মনে করি এই কঠিন সময়ে আমাদের শিল্প মালিকরা এই স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের যাতায়াতের ব্যবস্থাটুকু করতে পারবেন। অনুরোধ করব আমাদের মালিকদেরকে যে কঠোরভাবে তারা স্বাস্থ্যবিধি যেন মেনে ফ্যাক্টরি চালু করে, কোনো মতে অর্ডারগুলোকে আমরা এক্সিকিউট করি। তবে শুধু পরিবহন নিশ্চিতেই সমাধান দেখছেন না জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। যদি সেই প্রতিষ্ঠানগুলো তারা তাদের শ্রমিক কর্মচারীরা একটা কোয়ারেন্টাইনের মতো তারা একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকেন, তবে উদ্দেশ্য থাকবে সর্বাধিক সংখ্যক এলাকা নিয়ন্ত্রণের আওতায় আনা উচিত। 14 এপ্রিল ভোর থেকে 21 এপ্রিল মধ্যরাত পর্যন্ত জারি করা নির্দেশনাগুলো পোশাক শিল্পে মানা হচ্ছে কিনা তা কড়া নজরদারির হুঁশিয়ারিও দিয়েছে সরকার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মসজিদে প্রতি ওয়াক্ত নামাজের জামাতে খতিব, ইমাম ও মুয়াজ্জিন সহ সর্বোচ্চ 20 জন মুসল্লি অংশ নিতে পারবেন বলে নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। সোমবার রাতে নির্দেশনা জারি করা হয়। একই নির্দেশনা জারি করা হয়েছে রমজান মাসে তারাবি নামাজ আদায়েও। করোনা ভাইরাস মোকাবিলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মসজিদে নামাজ আদায়ে 4 দফা নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে প্রতি ওয়াক্তে নামাজের জামাতে খতিব, ইমাম ও মুয়াজ্জিন সহ সর্বোচ্চ 20 জন মুসল্লি অংশ নিতে পারবেন। রমজানে তারাবির নামাজ আদায়েও একই রকম নির্দেশনা দেওয়া হয়েছে। তবে জুমার নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে অংশ নিতে হবে। পবিত্র রমজানে কুরআন তিলাওয়াত ও জিকিরের মাধ্যমে আল্লাহর রহমত ও বিপদ মুক্তির জন্য দোয়া করার অনুরোধ রয়েছে নির্দেশনায়। এর আগে গত বছর করোনা দেখা দেয়ায় মার্চ মাসের শেষে একই ধরনের নির্দেশনা জারি করেছিল ধর্ম মন্ত্রণালয়। তখন ওয়াক্তের নামাজের জামাতে সর্বোচ্চ 5 জন ও জুমার নামাজে সর্বোচ্চ 10 জন অংশ নেয়ার নির্দেশনা জারি করা হয়েছিল। এছাড়া মসজিদের সব মুসল্লিকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছিল। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। ভিন্ন আবহে পবিত্র রমজানকে বরণ করেছে বিশ্ববাসী। করোনা সংকটের মধ্যে দ্বিতীয়বার পালিত হচ্ছে মাহে রমজান। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন দেশে প্রথম তারাবির নামাজ আদায় করা হয়েছে। এদিন মুসল্লিরা মহামারী থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া করেন। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে তারাবি নামাজ। সেখানে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। তারা কোভিড মুক্ত বিশ্বের জন্য প্রার্থনা করেন। মহামারী দূর হয়ে যাক, সারা রমজানের প্রার্থনায় এটাই থাকবে প্রথম দিকের চাওয়া। স্বাস্থ্যবিধি মেনে দেশটির মসজিদগুলোতে নামাজ অনুষ্ঠিত হবে সারা রমজান মাসেই। ইফতারে বা সেহরির কেনাকাটায় করা যাবে না অতিরিক্ত জনসমাগম। ফিলিস্তিনেও পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। সেজে উঠেছে বিভিন্ন এলাকা। সেখানে শুধু করোনা নয়, দখলদার ইহুদিদেরও মোকাবেলা করতে হয় মুসলিমদের। তাদের আশা, দখলদার ইহুদিদের আগ্রাসন দূর হবে। আশা করব একটা সুন্দর মাস অতিবাহিত হবে। আমরা শান্তি চাই, ইবাদতের মধ্যে যে শান্তি আছে সেটি প্রত্যাশা করি। জেরুজালেমে নামাজে অংশ নিতে চাই। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ইরাকের মানুষও রোজা রাখছেন মঙ্গলবার। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করেন কোভিডকালীন সময়ে মানুষের অর্থনৈতিক দুর্দশা যেন দূর হয়, 1 মাস রোজা যেন সুষ্ঠুভাবে রাখা সম্ভব হয়, ঈদ যেন নিয়ে আসে অনাবিল আনন্দ। লেবানন, ইরান সহ অন্যান্য দেশের মুসলিমরাও একই প্রত্যাশা করছেন। ইউরোপের দেশগুলোতেও রমজান পালিত হচ্ছে। বসনিয়া, কসোভোর মুসলিমরা মহামারীর মধ্যেই সীমিতভাবে আয়োজন করেছেন ইবাদত বন্দিগির। ভারত পাকিস্তানের কিছু অংশেও মঙ্গলবার রোজা শুরু হয়। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে রোজা। এখন চলছে সেহরি। প্রবাসী বাংলাদেশিরাও ব্যস্ত রমজানের প্রথম সেহরিতে। সে খবর জানাতে এই মুহূর্তে রিয়াদে আছেন সহকর্মী আরিফুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। আরিফুর।
আপনি জানেন যে আসলে পবিত্র মাহে রমজানের যে প্রথম দিন সেটি আজকে পুরো সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে কিন্তু আজ একযোগে পালিত হচ্ছে রমজানের যে প্রথম রোজা, সেটি কিন্তু আজকে থেকেই শুরু। তো আসলে এই রমজান উপলক্ষে আসলে প্রতি বছর কিন্তু আসলে এই সৌদি আরবে এক ধরনের ভিন্ন আমেজ, ভিন্ন পরিবেশ আমরা দেখি। গত বছর করোনার কারণে কিন্তু সেটি সম্পূর্ণ হয়নি, অর্থাৎ পুরো লকডাউনের সময় রমজানটা পালিত হয়েছে গত বছর, এবং সে কারণে কিন্তু গত রমজানে কিন্তু আসলে বাহিরে এরকম পরিবেশ ছিল না। তো আপনি জানেন যে এখানে স্থানীয় সময় কিন্তু এখন প্রায় মধ্যরাত 3টা বাজে, অর্থাৎ সেহরির সময়টা কিন্তু এখন শুরু হয়েছে মাত্র। তো আমি এই মুহূর্তে আছি একটি বাংলাদেশের অধ্যুষিত এলাকার একটি রেস্টুরেন্টে আছি, যেখানে প্রবাসী বাংলাদেশিরা এই যে সেহরির সময় সেহরি সংগ্রহ করবেন এবং সেহরি খাবেন। তো তার জন্য কিন্তু এখানে সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে, অর্থাৎ বাংলাদেশি যে মুখরোচক খাবারগুলো আছে সেটি যে পরিবেশন সেটি কিন্তু এই যে রেস্টুরেন্ট সেখানে হয়, এবং প্রচুর বাংলাদেশি আছেন যারা প্রতিদিনই কিন্তু এখান থেকে খাবার সংগ্রহ করবেন। সেহরির সময়টা তারা এখান থেকে খাবার সংগ্রহ করবেন এবং এখানে বসেই খাবেন। যদিও তারা খাবেন। আসলে আমি এখানে একজন রেস্টুরেন্টের যিনি পরিচালক তার সাথে কথা বলতে চাচ্ছি, যিনি হয়তো আমাদেরকে জানাবেন যে এই রেস্টুরেন্টে আর কি ধরনের আয়োজন আছে প্রবাসীদের জন্য, যারা এখানে এসে রেস্টুরেন্টে খাবেন। আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে আপনারা কি ধরনের আয়োজন করেছেন এই যে রমজানের রোজা উপলক্ষে মুসলিম যারা সেহরি খাবেন এখানে তাদের জন্য। আমরা সবসময় বাংলাদেশি মানুষজন বাংলাদেশি ধরনের আয়োজন করে থাকি। কিন্তু লকডাউন চলতেছে করোনা ভাইরাসের কারণে, এই জন্য আমরা মানুষের মধ্যে আতঙ্ক ভয়ভীতির কারণে অনেকে বসে খাওয়া বিধি নিষেধ থাকার কারণে এই জন্য আমরা মানুষের মধ্যে আতঙ্ক ভয়ভীতির কারণে অনেকেই বসে খাওয়া নিয়ে বিধি নিষেধ থাকার কারণে পার্সেল নিয়ে যাচ্ছে। তারপরেও আমরা আমাদের দেশীয় বিভিন্ন আইটেমের রান্না করা হয়েছে। আপনি যেমনটি আসলে শুনছিলেন, তিনি বলছিলেন আসলে যে তাদের যে খাবারের যে ব্যবস্থাপনা সেটি কিন্তু আসলে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করেছেন তারা শুধুমাত্র বাংলাদেশিদের জন্য লক্ষ্য করে, এবং বাংলাদেশে অনেক মুখরোচক খাবার কিন্তু তারা এখানে প্রস্তুত রেখেছেন। তিনি জানিয়েছেন যে আসলে শুধুমাত্র করোনা এবং করোনার যে বিধিনিষেধ সে কারণে কিন্তু এখানে প্রবাসীরা কিন্তু বসে যে খাবে সেই ধরনের এক ধরনের শর্ত থাকার কারণে তারা খুব বেশি পরিমাণে এখানে লোকজনকে বসে খাবার সুযোগ দিতে পারছেন না, সেটি জানিয়েছেন। তবে তারা পার্সেল হিসেবে দিচ্ছেন, অনেকে পার্সেল হিসেবে নিয়ে যাচ্ছেন সেহরির যে খাবার সেটি কিন্তু এখান থেকে পার্সেল হিসেবে নিয়ে যাচ্ছেন। আসলে রমজান সম্পর্কে আমরা আসলে যেমনটি বলতে চাই যে এই রমজানে কিন্তু আসলে একটু সম্পূর্ণ ব্যতিক্রমী ভাবে আর কি পালিত হচ্ছে। আপনি জানেন যে আসলে সৌদি আরবে কখনোই কিন্তু পবিত্র রমজান উপলক্ষে যে তারাবির নামাজ সেটি কিন্তু সংক্ষিপ্ত করা হয়নি। এবারই প্রথম সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজের এক বিশেষ নির্দেশে কিন্তু এই বছর এই যে পবিত্র দুই মসজিদ, সেই দুই মসজিদে কিন্তু খুব অর্থাৎ কম সংখ্যক মুসল্লিকে নিয়ে, অর্থাৎ সামাজিক যে নিরাপত্তা এবং যে করোনার যে সংক্রমণ সেটি যাতে সংক্রমিত না হয় সেদিক খেয়াল রেখে কিন্তু মাত্র 10 রাকাত করে তারাবির নামাজ আদায়ের সুযোগ দেওয়া হয়েছে। আর এর বাইরে পুরো সৌদি আরবের প্রায় সমস্ত মসজিদগুলোতে কিন্তু এবারে যে এই রমজান উপলক্ষে তারাবি অনুষ্ঠিত হয়েছে, এবং সেই মসজিদগুলো কিন্তু স্বাভাবিকভাবে তারাবি পড়েছেন মুসল্লিরা। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আসলে এই যে তারাবি এই বছর যে পড়ার সুযোগ হয়েছিল, গত বছর কিন্তু করোনার কারণে সেটি কোনোভাবে সুযোগ হয়নি। করোনার কারণে কিন্তু তারাবি পড়তে পারেনি লোকজন। তো আসলে এই যে বিষয়টি আছে, আমরা আসলে যেমনটি দেখি যে সৌদি আরবের যে রমজান এবং রমজান উপলক্ষে যে তারাবি এবং সেহরির যে আয়োজন সেটি কিন্তু খুব আনন্দঘন পরিবেশ হয়, যেটি এমন এবার হচ্ছে না। তো এসে ছিল আমার কাছে এই সেহরি নিয়ে সৌদি আরব থেকে সবচেয়ে। মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে রোজা, সে খবর জানাতে রিয়াদ থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আরিফুর রহমান। মধ্যপ্রাচ্যের দেশ কাতারেও আজ থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। করোনা পরিস্থিতি ও বিধিনিষেধের কারণে দ্বিতীয় বছরের মতো মসজিদে তারাবির নামাজ বন্ধ থাকায় বাসায় নামাজ আদায় করে পবিত্র মাহে রমজান শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
মহামারীর কারণে রমজান নিয়ে বাড়তি কোনো আনন্দ উচ্ছ্বাস নেই প্রবাসীদের মনে। কাতার প্রতিনিধি আনার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের দেশ কাতারেও মঙ্গলবার থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। তবে মহামারী করোনার কারণে রমজান পালন নিয়ে বাড়তি কোনো উচ্ছ্বাস নেই প্রবাসীদের মধ্যে। গতবারের মতো এবছরও মসজিদে তারাবির নামাজ পড়তে না পারায় আক্ষেপ প্রবাসীদের। মাহে রমজানের পূর্ব মুহূর্তে আমাদের মধ্যে যে আনন্দ বিরাজ করার কথা ছিল, বর্তমান করোনার পরিস্থিতির কারণে সেই ধরনের কোনো আনন্দ আমাদের মধ্যে নেই। গত বছরও আমরা তারাবির নামাজ মসজিদে পড়তে পারি নাই। অত্যন্ত দুঃখের বিষয়, এবছরও সেটা হচ্ছে না, আমাদেরকে ঘরে একাকী নামাজ পড়তে হবে। আসন্ন ঈদ উপলক্ষে ছুটিতে যাওয়ার জন্য টিকিট কেটে বসে আছেন বহু প্রবাসী বাংলাদেশি। ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা থাকায় ছুটিতে যেতে না পেরে হতাশ তারা। আমি ঈদ উপলক্ষে দেশে যাওয়ার জন্য টিকিট কাটছিলাম। এখন বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে এয়ারপোর্ট বন্ধ করে দিয়েছে, এটা আমাদের জন্য অনেক দুঃখজনক। দেশে যাওয়ার জন্য অনেক হতাশা, সরকার আমাদের বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। কাতারে করোনা সংক্রমণ অস্বাভাবিক হারে বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দেশটিতে জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ। দেশটিতে এখনও প্রতিদিন গড়ে আক্রান্তের হার 1000, বাড়ছে মৃতের সংখ্যাও। সময় সংবাদ, কাতার। মালয়েশিয়ায় রমজান মাস উপলক্ষে কুয়ালালামপুর সহ প্রায় সব বিপণী বিতানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেছে। দেশটিতে চলাচলে নিষেধাজ্ঞার মধ্যেও কঠোর স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা বাণিজ্য খোলা রাখার পাশাপাশি মসজিদে নিয়ম মেনে তারাবি আদায় করতে পারছেন মুসল্লিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়ালালামপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আব্দুল কাদের। ইমা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে গতকাল চাঁদ দেখার মাধ্যমেই মালয়েশিয়ায় আজ থেকে শুরু হয়েছে প্রথম রোজা। মহামান্বিত এই মাসকে ঘিরে স্থানীয়দের পাশাপাশি এখানকার বাংলাদেশিদের মধ্যেও রয়েছে অনেক ব্যাপক প্রস্তুতি। এখানে বসবাসরত পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিমরা সিয়াম সাধনার পাশাপাশি শত কর্মব্যস্ততার মাঝেও রমজানের বিশেষ আনন্দ উপভোগ করে। তবে প্রবাস জীবনের শত প্রতিকূলতার মাঝে এরকম সুযোগ সব প্রবাসীর হয়ে ওঠে না, কারণ যারা বাইরে কাজ করে, যেমন নির্মাণ শ্রমিক এবং পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত যারা আছেন, তারা রোজা রেখেই এই তীব্র গরমে কাজ করতে হয়। এসব শ্রমিকরা সেহরি খেয়ে কাজে চলে যেতে হয়, যাতে করে গরমের তীব্রতায় তাদেরকে কাবু করার আগেই যেন তারা কাজ শেষ করে নিজ নিজ বাসায় ফিরতে পারে। এছাড়া আপনি জানেন যে ইমা, রমজানে মালয়েশিয়ায় সব মার্কেটগুলোতে প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু বিশেষ ছাড় দেওয়া হয়েছে। সেই সাথে কর্মঘণ্টাও কিন্তু অনেক কমিয়ে আনা হয়েছে। ইমা, আপনাকে একটি কথা বলে রাখি, এই রমজান মাস উপলক্ষে রাজধানী কুয়ালালামপুরের কঠোর নজরদারিতে 65টি স্থানে রমজানের বাজার বসার অনুমতি দিয়েছে কুয়ালালামপুর সিটি হল ডিবিকেএল। সেই সাথে বাজারগুলোকে বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত চালু রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। ইমা, এছাড়া আপনি জানেন যে দেশব্যাপী কোভিড-19 প্রাদুর্ভাবের কারণে আবারও 2 সপ্তাহের জন্য মালয়েশিয়ায় কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার জারি করা হয়েছে, অর্থাৎ চলাচলে নিষেধাজ্ঞার সময় আরো বাড়ানো হয়েছে। আর এই নিষেধাজ্ঞা আগামী 15 এপ্রিল থেকে 28 এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। তবে এখানে চলমান চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকার পরও কঠোর স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা বাণিজ্য খোলা রাখা হয়েছে। সেই সাথে এই বছর মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি মেনে তারাবির নামাজ আদায় করতে পারবে শুধুমাত্র এখানে যে স্থানীয় মুসল্লিরা আছে, শুধুমাত্র তারাই। অন্যদিকে আপনি জানেন, বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে তাদের নিজ উদ্যোগে গড়ে ওঠা পাঞ্জেগানা মসজিদগুলোতে এবার তারাবির আয়োজন করা হবে। এছাড়া প্রত্যেক বছরেই রাজধানী কুয়ালালামপুর সহ সমগ্র মালয়েশিয়া জুড়ে কিন্তু প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে শত শত তারাবির জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া মালয়েশিয়ার করোনা পরিস্থিতির কথা যদি আপনাকে বলি, তাহলে দেখা যায় প্রতিদিনই উঠানামার মধ্যে রয়েছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। আমি যদি গত 24 ঘন্টার কথা আপনাকে বলি, তাহলে দেখা যায় গত 24 ঘন্টায় এখানে করোনায় আক্রান্ত হয়েছে 1317 জন এবং মৃত্যু হয়েছে 4 জনের। আর সব মিলিয়ে এখানে করোনায় আক্রান্ত হয়েছে 3,62,173 জন এবং মৃত্যুবরণ করেছে 1,333 জন। তো ইমা, এই ছিল আমার কাছে মালয়েশিয়ার সবশেষ খবর। ইমা, মালয়েশিয়ায় রমজান মাসের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ আব্দুল কাদের। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ইতালিতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান।
ইতালি ইউরোপের চতুর্থ বৃহত্তম মুসলিম রাষ্ট্র, যেখানে বাস করেন প্রায় মোট 16 লাখ ইসলাম ধর্মাবলম্বী। এর মধ্যে প্রায় 2.25 লাখ বাংলাদেশির বাস, সংখ্যার বিচারে যা যুক্তরাজ্যের পরেই অবস্থান করছে। ইতালির মুসলিম ইতিহাস ও বাংলাদেশি প্রবাসীদের পবিত্র রমজানের খবর ভেনিস থেকে জানাচ্ছেন সহকর্মী মাকসুদ রহমান। প্রাচীন সভ্যতার দেশ ইতালি, খ্রিস্টান ধর্মাবলম্বীদের পূর্ণভূমি এই দেশটি। তবে এখানে বাস প্রায় 16 লাখ মুসলিম ধর্মাবলম্বীর, যার মধ্যে প্রায় 2.25 লাখ বাংলাদেশি প্রবাসী মুসলিম। মোট জনসংখ্যার মাত্র 2.3% মুসলিম হলেও ইতালির প্রতিটি ক্ষেত্রে দিন দিন বৃদ্ধি পাচ্ছে মুসলিম ধর্মীয় উৎসবের গুরুত্ব। পরিসংখ্যান বলে মুসলিমদের বৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকলে আগামী 2 দশক পর ইতালিতে মুসলিম জনসংখ্যা হবে মোট জনসংখ্যার 10%। মুসলিম ধর্মীয় উৎসবের অন্যতম হলো পবিত্র রমজান। রমজানের শুরুতে প্রতি বছর মুসলমানদের শুভেচ্ছা জানান ইতালির প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমনকি ভ্যাটিকান সিটির খ্রিস্টান ধর্মগুরু পোপ। করোনার আগ্রাসন না থামলেও ইতিমধ্যে দেশটির মসজিদগুলো খুলে দেওয়া হয়েছে। ইতালিতে প্রায় 8 শতাধিক মসজিদ রয়েছে। মসজিদ খুলে দেওয়ায় ও রমজানের আগমনে খুশি ইতালি প্রবাসী বাংলাদেশিরা। রমজান আসছে, আমরা সবাই এই লকডাউনের ভিতর রমজানের পবিত্রতা রক্ষা করি, নিজে রমজান মোবারক পালন করি, অন্যকে রমজান রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করি। আশা করছি এই রমজানে করোনার প্রাদুর্ভাব আমাদের এই জীবন থেকে দূর হয়ে যাবে। সবাইকে মাহে রমজান মোবারক এবং শুভেচ্ছা। রমজান মাস উপলক্ষে বাংলাদেশি দোকানগুলিতে বৃদ্ধি পেয়েছে কেনাকাটা। ধর্মপ্রাণ মুসলমান ক্রেতারা রমজানের সেহরি ও ইফতারের জন্য বিশেষ পুষ্টিকর খাবার কিনছেন, কারণ ইতালিতে রমজানের প্রতিটি দিনের দৈর্ঘ্য প্রায় 16 থেকে 17 ঘন্টা। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। ভোরের সময় আরও থাকছে, ভুয়া কোম্পানিতে চাকরি দিয়ে চুয়াডাঙ্গায় জামানতের প্রায় কোটি টাকা নিয়ে লাপাত্তা 3 প্রতারক। ভুক্তভোগীদের বিক্ষোভ, তদন্ত করে ব্যবস্থার আশ্বাস। দেশে দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড ভাঙছে প্রায় প্রতিদিনই। গতকাল দুপুর পর্যন্ত 24 ঘন্টায় মারা গেছেন সর্বোচ্চ 83 জন। এ সময় প্রায় 35,000 নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয়েছেন 7,201 জন। এদিকে আক্রান্তদের দক্ষিণ আফ্রিকান ধরন অন্যদের মধ্যে দ্রুত ছড়াচ্ছে বলে জানালেন হাসপাতাল সংশ্লিষ্টরা। নতুন ধরনটি 2-1 দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত করছে ফুসফুসে 30 থেকে 40%। দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণহানিতে আবারও নতুন রেকর্ড। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানায় সবশেষ 24 ঘন্টায় প্রাণ হারান 83 জন। কোভিডে একদিনে এত মৃত্যু আর কখনো দেখেনি বাংলাদেশ। টানা 2 দিন 5,000-এর ঘরে থাকলেও শনাক্ত আবারও ছাড়ালো 7,000। সবশেষ 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত হন 7,201 জন। প্রতি 100 জনের নমুনা পরীক্ষায় কোভিড-19-এর উপস্থিতি মিলেছে 21 জনের দেহে। দেশে কোভিডের ঊর্ধ্বগতি চাপ বাড়াচ্ছে হাসপাতালগুলোতেও। ফাঁকা নেই আইসিইউ, অনেক হাসপাতালে সক্ষমতার চেয়েও বেশি ভর্তি রোগী। তাই আক্রান্তদের নিয়ে অসহায় স্বজনদের ছোটাছুটি এখন নিয়মিত চিত্র। রাতের থেকে বিভিন্ন হসপিটালে আমরা যাচ্ছি, গ্রিন লাইফে গেছি, নিউ লাইফে গেছি, হলি ফ্যামিলি গেছি, মুগ্ধা হসপিটাল, কুর্মিটোলা হসপিটাল, সিট নাই। নরসিংদী সদর থেকে আমাদেরকে রেফারেন্স করছে জাতীয় বক্ষবিধিতে। জাতীয় বক্ষবিধিতে নেওয়ার পরে জাতীয় বক্ষবিধি রেফারেন্স করছে 3টে মেডিকেল। বর্তমানে দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে শঙ্কা জাগাচ্ছে দক্ষিণ আফ্রিকার ধরন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন নতুন এই ধরনটি ছড়াচ্ছে দ্রুত। 2-1 দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত করছে ফুসফুস সহ বিভিন্ন অঙ্গ। আগে যেখানে একজনে একজন ছড়াতো, এখন একজনে 3 জন, 3 জন থেকে 5 জন, 5 জন থেকে 25 জনে ছড়াচ্ছে। একই বাড়িতে একজন আক্রান্ত হলে দেখা যাচ্ছে সেই বাড়ির সবাই আক্রান্ত হচ্ছে। এই যে ভেরিয়েন্টটা, এ কিন্তু 1-2 দিনের মধ্যেই 30-40% লাং ড্যামেজ হয়ে যায়। অক্সিজেনের পরিমাণ খুব বেশি লাগে। সংক্রমণের হ্রাস টানতে সচেতনতার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘের টিকা বিতরণ কর্মসূচি কোভ্যাক্স থেকে করোনা সংকট মোকাবেলায় 6,80,00,000 ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। আগামী মে মাসের মধ্যে এটি পাওয়ার আশা জানিয়েছে বিশ্বব্যাংক। এদিকে ভারতের তৃতীয় টিকা হিসেবে রাশিয়ার তৈরি স্পুটনিক 5 অনুমোদন দেওয়া হয়েছে। এতে আরও গতিশীল হবে দেশটির টিকা কার্যক্রম, বাড়ানো যাবে রফতানিও। আর রমজানে রোজা রেখে টিকা নিতে শারীরিক কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন গবেষকরা।
বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে সুষ্ঠুভাবে টিকা সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে গড়ে ওঠা জোট কোভ্যাক্স থেকে করোনা সংকট মোকাবেলায় মে মাসেই 6,80,00,000 টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। এমনই তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। সোমবার প্রকাশিত বাংলাদেশ আপডেট শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশে বর্তমানে ভারতে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রয়োগ চলছে, যা সেরাম ইনস্টিটিউট থেকে আনা হয়েছে। এর মধ্যে জানা গেছে ভারত টিকা উৎপাদন আগের চেয়ে আরও বাড়াচ্ছে। এবার তারা অনুমোদন দিল রাশিয়ার স্পুতনিক 5। সেক্ষেত্রে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ও স্থানীয়ভাবে তৈরি ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের পর স্পুতনিক হল করোনা ভাইরাসের তৃতীয় টিকা, যেটি ব্যবহারের অনুমোদন দিল নরেন্দ্র মোদী প্রশাসন। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভারতের ডাক্তার রেড্ডিস ল্যাবরেটরিজ রাশিয়ার স্পুতনিক 5 বাজারজাত করবে। এই টিকাটি 92% কার্যকর বলে দাবি মস্কোর। রমজান চলে আসায় রোজা থেকে টিকা নেওয়া যাবে কিনা এই প্রশ্নের সমাধান দিয়েছেন ইসলামী চিন্তাবিদ ও যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ। তারা বলছে, রমজানের সময় রোজা থাকলেও মুসলিমদের টিকা নেওয়া থেকে বিরত থাকা উচিত হবে না। এতে রোজার কোনো ক্ষতি হবে না। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। করোনার মুমূর্ষু রোগের ক্ষেত্রে এক ডোজ অ্যাক্টেমরায় সুফল মিললেও দেখা দিয়েছে ইনজেকশন সংকট। এক ডোজের দাম প্রায় $250,000 টাকা। তবু টাকা নিয়ে একমাত্র বিপণন প্রতিষ্ঠানে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। তারপরও ফিরতে হচ্ছে খালি হাতে। সরবরাহ বাড়াতে সরকারি হস্তক্ষেপ দাবি ভুক্তভোগীদের। রাশেদ লিমনের রিপোর্ট। ট্রিটমেন্টের জন্য সাফিসিয়েন্ট ওষুধ এখন প্রিপেয়ার্ড নাই, তো আমরা এই যে এরকম সবাই এসে ঘোরাঘুরি করছে। রাতভর অপেক্ষা, এরপর দীর্ঘ লাইন। শুধু কি ঢাকা, দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এক ডোজ একটিমারের আশায়। আমি ভোর 4টা আপনার ফেনী থেকে রওনা দিছি, সকাল 8টায় এখানে আসি পৌঁছেছি। ওনারা বলতেছে যে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর কার্ড দিবে, কার্ড দিয়ে তারপর কি ভ্যাকসিনটা পাবো। দুইটা প্রেশার, এদিকে সে জানে না কখন পাবে, আর ওইদিকে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে চাপ দিচ্ছে টাকার ইস্যু বাদই দেন। আগে থেকে রেজিস্ট্রেশন করে ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড়িয়ে থেকেও মিলছে না ওষুধের দেখা। ওপাশ থেকে হাসপাতালের তারা, রোগীর অবস্থা ভালো না, যেন দিশেহারা সবাই। দাম 43,000 টাকা। তবু শেষ ভরসা এই ইনজেকশন পেতে মরিয়া সবাই। গভর্নমেন্ট যেটা ব্যবস্থা করে খুব ভালোই আমাদের জন্য। আমরা লাইনেতে সব রোগীগুলো ক্রিটিক্যাল অবস্থা আছে। ইনজেকশন দিলে হয়তো বা সার্ভাইভ করবে, না করলে সার্ভাইভ করবে না। 43,500 টাকা। কাল রাত্রে 11টায় একটা পুশ করছি, আজকে একটা পুশ করতে হবে। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যেটা আমি যে আসলে মেডিসিনটা পাবো কি পাবো না, আই এম নট শিওর অফ দ্যাট ওয়ান। একটিমরা মূলত আর্থ্রাইটিস বা প্রদাহের জন্য ব্যবহৃত ইনজেকশন। জেনেটিক নাম টসিলিজুমাব। উহানে প্রথম করোনা রোগীর ক্ষেত্রে ব্যবহারে সুফল মেলার খবর পাওয়া যায়। ধীরে ধীরে দেশেও বাড়ছে ব্যবহার। তবে প্রস্তুতকারী প্রতিষ্ঠান রোশের একমাত্র সরবরাহকারী রেডিয়েন্ট হিমশিম খাচ্ছে সরবরাহ করতে। যদিও কি পরিমাণ মজুদ কিংবা বিপণনের অনিয়ম নিয়ে কথা বলতে নারাজ কর্তৃপক্ষ। আমাদের কোনো অথরাইজড পারসন নাই, এখন এই মুহূর্তে আপনার সাথে কথা বলতে পারতেছে না। চিকিৎসকরা বলছেন, সুনির্দিষ্ট প্রমাণ কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা না থাকলেও বিশেষ ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারে সুফল মিলছে। কোনো ক্ষেত্রে এক ডোজ কিংবা দ্বিতীয় ডোজে মুমূর্ষু রোগীর ক্ষেত্রে দ্রুত সুফল মেলার দাবি তাদের। একটা বেনিফিট অফ ডাউট থেকেও কিন্তু দেওয়া হচ্ছে যে ঠিক আছে, আমি এই পেশেন্টটা এত খারাপ, ফিরে আসার সম্ভাবনা কম, তারপরেও একটা ট্রায়াল দেওয়া যেতে পারে। 10% পেশেন্ট ইমপ্রুভ করে অনেক সময়। এই করোনাকালে এই ওষুধ আমদানি ও বিপণনে সরকারের হস্তক্ষেপ চাইলেন সংশ্লিষ্টরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভালো আছেন করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকার পাশাপাশি এখন পর্যন্ত করোনার কোনো উপসর্গ দেখা যায়নি। তার স্বাস্থ্য পরীক্ষা শেষে 4 সদস্যের চিকিৎসক দল একথা জানান। প্রতি 48 ঘন্টা পর পর তার স্বাস্থ্য পরীক্ষা হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা আক্রান্ত হওয়ার দ্বিতীয় দিন সোমবার বিকেল 5টার দিকে তার গুলশানের বাসা ফিরোজায় আসেন মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর FM সিদ্দিকের নেতৃত্বে 4 সদস্যের চিকিৎসক দল। বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও মেডিকেল বোর্ড বসিয়ে আলোচনা শেষে বিকেল 6টার দিকে গণমাধ্যমের মুখোমুখি হয় চিকিৎসক দল। দলের প্রধান ডক্টর FM সিদ্দিকি জানান, ভালো আছেন বেগম জিয়া। কোনো টেম্পারেচার নাই, ওনার খাওয়ার রুচি ঠিক আছে, উনি ঘ্রাণ পাচ্ছেন, এমনকি স্বাভাবিক চলাফেরাটাও ওনার কোনো ব্যাহত হয়নি। আমরা এখন পর্যন্ত বলবো যে ওনার অবস্থা খুবই স্থিতিশীল। আজকে পর্যন্ত উনি যথেষ্ট ভালো আছেন। প্রতি 48 ঘন্টা পর পর বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করা হবে জানিয়ে তার ব্যক্তিগত এই চিকিৎসক জানান, পরীক্ষায় জটিলতা দেখলেই ভর্তি করা হবে হাসপাতালে। এভরি 48 আওয়ার্স ওনার বায়োকেমিক্যাল টেস্টগুলো করব।
আমরা যদি কখনো মনে করি বিন্দুমাত্র আমাদের মনে হয় যে হাসপাতালে নেওয়া দরকার, আমরা সেইভাবে ওনাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাব এবং সেই ধরনের প্রস্তুতি আমরা রেখেছি। চিকিৎসকরা জানান বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় দেশি বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। উনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং বলেছেন সবাই যেন ওনার জন্য দরকার এবং সবাই যেন দেশের সবাই যেন সাবধানে থাকে, স্বাস্থ্যবিধি মেনে চলে। জ্বর থাকায় শনিবার করোনা পরীক্ষা করান বিএনপি চেয়ারপারসন। রোববার পরীক্ষার রিপোর্ট আসে তার। বেগম জিয়ার পাশাপাশি তার বাসার আরও 8 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। সরকারি নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পাওয়ার পর 1 বছরেরও বেশি সময় ধরে গুলশানের বাসভবনে অবস্থান করছেন বেগম খালেদা জিয়া। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। পেঁয়াজ কেজিতে 40 টাকা, চিনি 67 টাকা এবং সয়াবিন তেল লিটারে 139 টাকা সহ রমজানের প্রয়োজনীয় 41টি পণ্যের যৌক্তিক সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। বিষয়টি মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালত সহ তদারকি বাড়াচ্ছে 3টি মন্ত্রণালয় এবং 3টি সেবা প্রতিষ্ঠান। তবে যৌথ এ বাজার তদারকিতেও আস্থা রাখতে পারছে না ক্রেতা বিক্রেতারা। শাতিলা শামিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আমিনুর রহমান। আমি আপনাকে বলছিলাম এটা 635 পাওয়া যাবে। একটু কম দামে ঘরে প্রতিদিনের প্রয়োজনীয় পণ্য নিয়ে যেতেই এই দরাদরি। আসছে রমজান, সিন্ডিকেট আর অসাধু ব্যবসায়ীদের দৌরাত্মে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ার শঙ্কা মনে। লিমিটেড ইনকামের মধ্যে দিয়ে রমজান মাস করার কিছু নাই, তো আমরাই সাফারার বেশি হচ্ছে। 2 টাকা 3 টাকা না, অনেক বেশি, 10 টাকা 12 টাকারও বেশি বেড়ে যাচ্ছে। এমন বাস্তবতাকে সামনে রেখেই কৃষি বিপণন অধিদপ্তর সোমবার সকালে রাজধানীর খামারবাড়িতে সংবাদ সম্মেলন করে 41টি পণ্যের যৌক্তিক মূল্য বেঁধে দেয়। এ সময় তারা জোর দেয় বাজার তদারকিতে। দ্রব্যমূল্য বৃদ্ধির কোনো আশঙ্কা নেই। যদি কোনো রকমের দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা করে কোনো অসাধু ব্যবসায়ী, সেক্ষেত্রে আমরা কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা করব। অতীতে তিক্ত অভিজ্ঞতার কারণে এই কড়াকড়িকেও ইতিবাচক হিসেবে নিতে পারছেন না ক্রেতারা, আর খুচরা বিক্রেতারা দুষছেন সিন্ডিকেটকে। আমরা কিনে আনি বেশি দাম, বেশি দাম বেশি, কাস্টমার আবার ঝগড়া করে, কয় না এটা তো গায়ে লাগে, তো আমরা এত টাকা চানকা। লকডাউনে বা রমজানে কি কি আইটেমের বাজার বাড়ে সবই জানা, সেটা আপনি সাপ্লাই এনশিওর করেন। এদিকে সোমবার দুপুরে এক অনলাইন ব্রিফিংয়ে ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করে এনার্জি রেগুলেটরি কমিশন। রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে প্রতি 12 কেজি এলপিজির মূসক সহ মূল্য হার 975 টাকা। কেউ বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কমিশনের চেয়ারম্যান। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সরকার পেঁয়াজের দাম 40 টাকা নির্ধারণ করলেও হাট বাজারের চিত্র ভিন্ন। কম দরেই বিক্রি করতে হচ্ছে পেঁয়াজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে নাটোরের নলডাঙ্গা পেঁয়াজের হাটে আছেন সহকর্মী আল মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, আপনি যেটি জানেন যে গতকাল কিন্তু সরকারিভাবে 40 টাকা কেজি দরে পেঁয়াজের দাম নির্ধারণ করা হয়েছিল। এই দাম নির্ধারণের পরে নাটোরের নলডাঙ্গা উপজেলার এই নলডাঙ্গা বাজারে শত শত কৃষক তারা কিন্তু পেঁয়াজ এনেছিলেন। আজকে সকাল থেকে এনে তারা কিন্তু সেই দাম কিন্তু তারা পাননি। যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সর্বোচ্চ 28 থেকে 30 টাকার মধ্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে। কিন্তু চলতি বছর যে বিষয়টি রয়েছে, উৎপাদন খরচ কিন্তু বেশি হয়েছে। উৎপাদন খরচ বেশি হয়ে কৃষকরা কিছু দামের আশায় অপেক্ষা করছিলেন যেন তারা ন্যায্য দামটা অন্তত তারা পান। গতকাল সরকার থেকে ঘোষণা হওয়ার পরে পর্যাপ্ত পরিমাণের পেঁয়াজ কিন্তু আজকে আমদানি হয়েছে। আমরা যে জায়গায় অবস্থান করছি, এটা নলডাঙ্গা বাজারে, আমরা যে হাটে সেটি কিন্তু পেঁয়াজের মূল হাট থেকে অনেক বাইরে। সাধারণত এটি প্রতি হাটে 1 থেকে 1,500 কৃষকরা আজকে কিন্তু প্রায় 2,500 মণ পেঁয়াজ কিন্তু এখানে উৎপাদন হয়েছে, সরবরাহ করা হয়েছে। যেটি বিষয়ে আমরা বলতে পারি যে প্রতি বছর 800 থেকে 1,000 টাকার মধ্যে প্রতি বছর পেঁয়াজের চারা বিক্রি হলেও, পেঁয়াজের বীজ বিক্রি হলেও সে পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে
বিক্রি হয়েছে এবার প্রায় ৮,০০০ টাকা। ১,০০০ টাকা মনের চারা কৃষকদের কিনতে হয়েছে কিন্তু এখানে ৪,০০০ টাকা। এর প্রেক্ষিতে এবার কিন্তু উৎপাদন খরচ প্রায় ৩০ টাকার মতো কিন্তু এমনিতে পড়েছে। এর প্রেক্ষিতে কিন্তু নাটোরের কৃষি বিভাগ সরকারকে একটি সুপারিশ করেছিল যে অন্তত ৪০ টাকা কেজি পেঁয়াজ কৃষকরা যেন পান। সরকারের সুপারিশের প্রেক্ষিতে গতকাল সেই ঘোষণা দেওয়া হলেও আজ কিন্তু কোনো ধরনের সেই ঘোষণার প্রতিফলন দেখতে পারিনি আমরা। এমনি তো ২৮ থেকে ৩০ টাকা পেঁয়াজ বিক্রি হলে সরকারি ঘোষণার পর আজকে অতিরিক্ত সরবরাহ দেখিয়ে ব্যবসায়িকরা সেটি আরো ২-১ টাকা কমিয়ে দিয়েছে। বিশেষ করে ২৫ থেকে ৩০ টাকার মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ কেজি বিক্রি হচ্ছে। কৃষকদের যেটি অভিযোগ তারা বলছে কিন্তু ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট এখানে কাজ করছে। তারা সরকারি নির্দেশনা শুনে একটা আশা নিয়ে আসলেও সেই পেঁয়াজের দাম কিন্তু তারা আজকে পাচ্ছে না। এছাড়া যে বিষয়টি ব্যবসায়িকরা বলছেন যে বিশেষ করে মজুতদারি যে সিন্ডিকেট থাকে সেই সিন্ডিকেটের নজর দেওয়ার জন্য কিন্তু এখানকার কৃষকরা দাবি জানিয়েছেন। স্থানীয় কৃষি বিভাগের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, কৃষি বিভাগ সরকারকে পেঁয়াজের দাম ৪০ টাকা রাখার পাশাপাশি আরো একটি যে সুপারিশ করেছে অন্তত আগস্ট মাসের দিকে তারা যেন সরকার যেন পেঁয়াজ আমদানি করে, না হলে দেশি উৎপাদনের পেঁয়াজ কিন্তু সব ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় যে জিনিসটি রয়েছে, এবার কিন্তু সরকার পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করতে সরকারিভাবে নাটোর জেলায় প্রায় ৭৩ নাটোর জেলায় ৭২ লাখ টাকার একটি প্রণোদনা দেওয়া হয়েছে। এই প্রণোদনা দিয়ে কিন্তু আপনার ২৫০০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে। গত ২ বছর যে বিষয়টা আমরা দেখছি, ২ বছর দাম ভালো পাওয়ার প্রেক্ষিতে কিন্তু এখানে আগ্রহ বাড়ছে পেঁয়াজ চাষে কৃষকদের। এ কারণে যেটি বলা যেতে পারে যে ৭১,০০০ মেট্রিক টন গত বছর উৎপাদন হলেও স্থানীয় কৃষি বিভাগ কিন্তু ধারণা করছে ৮০,০০০ মেট্রিক টন কিন্তু পেঁয়াজ নাটোর জেলায় উৎপাদন হবে। এই ৮০,০০০ মেট্রিক টনের মধ্যে নাটোরের এই নলডাঙ্গা উপজেলাতে উৎপাদন হবে প্রায় ৫৫,০০০ মেট্রিক টন পেঁয়াজ। পেঁয়াজের উৎপাদন হলেও দাম যে না থাকার কারণে আজ যে হতাশা সৃষ্টি হয়েছে কৃষকদের মাঝে, তারা কিন্তু পেঁয়াজ চাষের আগ্রহ হারিয়ে ফেলবে। এই আগ্রহ হারিয়ে ফেলবে, আমদানি নির্ভর এই পেঁয়াজে কিন্তু আরো বড় ধরনের ধাক্কা খেতে পারে কৃষকদের কাছ থেকে। যে প্রণোদনা দেওয়া হয়েছে সরকারের, সেই প্রণোদনার কোনো কাজে আসবে না বলে মনে করছেন কৃষকরা। তবে যেটি বলা যায় যে এই নাটোরের মধ্যে নলডাঙ্গা উপজেলায় কিন্তু সর্বোচ্চ উৎকৃষ্ট মানের পেঁয়াজ এবং পেঁয়াজের বীজ উৎপাদন হয়ে থাকে। সদর সহ অন্য ৩টি উপজেলায় প্রতি বিভাগ ৬০ থেকে ৫০ থেকে ৬০ মণ উৎপাদন হলে এখানে হয়েছে ৮০ থেকে ৯০ মণ প্রতি বিঘা পেঁয়াজ। তো যে বিষয়টি এখানে আমরা দেখি, কৃষকরা কিন্তু বরাবর যে ন্যায্য মূল্যের দামের নিশ্চয়তা চান সরকার থেকে, সরকারের সে ন্যায্য মূল্যের নিশ্চয়তা না দেওয়ার কারণে কৃষকদের মধ্যে হতাশা কিন্তু বড় ধরনের দেখা দিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ নলডাঙ্গা হাটের পেঁয়াজের বাজারের পরিস্থিতি। নাটোরের হাটবাজারে পেঁয়াজের দরদামের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আল মামুন। রমজানের আগে ভোগ্যপণ্যের সরবরাহ এবং কৃত্রিম সংকটের বিষয়ে বাজার তদারকি করতে চট্টগ্রামের খাতুনগঞ্জ পরিদর্শন করেছেন বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত বিশেষ দল। গতকাল দুপুরে খাতুনগঞ্জের বিভিন্ন দোকান ঘুরে পণ্যের মান যাচাই, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য তালিকা টাঙানোর বিষয়টি তদারকি করেন তারা। পণ্যের সরবরাহ ঠিক আছে কিনা এবং কোনো ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থির করছে কিনা তা খতিয়ে দেখতেই এ পরিদর্শন। এ সময় দোকানদারদেরকে সতর্ক করা হলেও কাউকে জরিমানা করা হয়নি। পর্যাপ্ত মাল আছে এবং দামও কিন্তু এখন পর্যন্ত বাড়ে নাই, অর্থাৎ দামটা স্থিতিশীল আছে।
এবং এই অবস্থায় যদি থাকে এবং যে পরিমাণ মাল আছে তাতে রোজার মধ্যে ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। পাইকারি বাজারের সাথে খুচরা বাজারেরও যথেষ্ট মিল রয়েছে। মনিটরিং করে যাওয়ার পরেও যদি আমাদের কাছে এরকম কোনো কমপ্লেন আসে, আমরা অবশ্যই এটার বিষয়ে আইনানুগ ব্যবস্থা কিভাবে নেওয়া যায় আমরা সেটা চেষ্টা করব। পবিত্র রমজান উপলক্ষে নওগাঁয় সরকারি উদ্যোগে শুরু হয়েছে স্বল্প দামে ডিম, দুধ ও মাংস বিক্রি কার্যক্রম। গতকাল সকালে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে দুটি মাইক্রোবাসে করে শহরের পাড়া মহল্লায় শুরু হয় ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম। এ সময় 7 টাকা দরে দুধ, 26 টাকা হালি ডিম এবং 500 টাকা কেজি গরুর মাংস বিক্রি করা হয়। কিছুটা কম দরে হাতের কাছে প্রয়োজনীয় পণ্য পেয়ে সন্তোষ প্রকাশ করেন সাধারণ মানুষ। জেলা সদরে 2টি এবং বাকি 10 উপজেলায় 1টি করে মাইক্রোবাসে রমজান জুড়ে চলবে এই কার্যক্রম। বাগেরহাটে চুলকাঠি বাজারে প্রতিদিন বসে দুধের হাট। এখান থেকে দুধ কিনে খুলনা সহ বিভিন্ন জেলায় বিক্রি করেন ব্যাপারীরা। বিস্তারিত জানাতে হাটে আছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছি তার কাছে। টুটুল, যে বাগেরহাটের এবং ঐতিহ্যবাহী একটা চুলকাঠি দুধের হাট, এই হাটটি এবং খুলনা মোংলা হাইওয়ের পাশে এখানে অবস্থিত এবং প্রতি দিনই সকালে ভোর থেকেই কিন্তু এই দুধ বিক্রি চলে এখানে সকাল 8টা পর্যন্ত। আমরা এখানে দেখেছি যে প্রতিদিন সকালে কিন্তু এখানে যারা এই কয়েকটি গ্রামের মানুষ যারা রয়েছেন, যারা একেবারে একটি গরু একটা গবাদি পশু পালন করেন, পাশাপাশি যে গাভী রয়েছেন, এই দুধ কিন্তু তারা এবং বিভিন্ন রকমের বিভিন্ন পটে করে এবং হাঁড়িতে করে এবং ড্রামে করে নিয়ে এসে এই বাজারে বিক্রি করে থাকেন। আমরা এখানে দেখেছি যে খুলনা থেকে, মোংলা থেকে, বাগেরহাটে এবং ফকিরহাট, মোল্লারহাট এবং কোনো জায়গা থেকে আবার মাদারীপুর থেকে কিন্তু এই দুধ কিনে এখানে কিনতে আসেন। আর এখানে আমরা দেখেছি যে প্রতি লিটার দুধে কিন্তু আসলে 40 টাকা, সর্বোচ্চ 40 টাকা বিক্রি হয়, কোনো দিন 30 টাকা পর্যন্ত নেমে আসে। এবং এই বাজারে এখানে প্রায় কয়েকশো মানুষ কিন্তু এই দুধ পাইকাররা এখানে আসেন এবং তারা কিন্তু মোটরসাইকেলের যোগে এবং বিভিন্ন যানবাহনে কিন্তু এই দুধ এইখান থেকে ক্রয় করে নিয়ে যান। আমরা এখানে কথা বলেছি যারা এখানে সংশ্লিষ্টরা আছেন, তারা যেমনটা জানিয়েছেন যে আসলে এই বাড়িতেই তারা দুধ এবং সংগ্রহ করে কিন্তু তারা কিন্তু সরাসরি এই হাটে নিয়ে আসেন এবং এই হাটে কিন্তু তারা বিক্রি করেন এবং অল্প সময়ের মধ্যে কিন্তু এই হাটটায় দুধ নিয়ে আসারে বিক্রি হয়ে যায়। এ কারণেই কিন্তু তারা সহজে হিসাবে এই জায়গায় এই বাজারটা এখানে আসছেন। আমরা আসলে আপনাকে জানিয়ে রাখি যে বাগেরহাটের এই ঐতিহ্যবাহী দুধের হাট কিন্তু দীর্ঘদিন ধরে চলছে, প্রায় 100 বছরের একটা ঐতিহ্য রয়েছে এবং এখানে আমরা কথা বলেছি কয়েকজন দুগ্ধ খামারি রয়েছেন এবং যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তাদের সাথে। তারা যেমনটা জানিয়েছেন যে আসলে এই দুধে কিন্তু এখানে ভেজাল মুক্ত, যেটা আসলে অনেকে পানি মিশিয়ে বিভিন্ন রকম দুধ বিক্রি করে, সেই জায়গাটা থেকে মুক্ত হওয়ার কারণে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এখানে তারা দুধ ক্রয় করতে আসেন। আমরা আসলে একজন ক্রেতার সাথে আমরা এখন কথা বলবো যে আসলে আপনারা এখানে কীভাবে ক্রয় করে থাকেন। এর পাশাপাশি এখানে রয়েছেন যে এখানে হাটের যে সভাপতি রয়েছেন, আমি তার কাছে জানতে চাই হাটটা কতদিন ধরে এখানে চলছে এবং এই হাটে কীরকম আপনার বেচা কিনা হয়? আনুমানিক 100 বছর। আনুমানিক 100 বছর। 100 বছর যাবৎ এখানে দুধ বেচা কেনা হয়। দৈনিক কত? এবং দৈনিক অন্তত 5 থেকে 6,000 লিটার দুধ কেনা বেচা হয়। এবং বহু দূর থেকে এখানে দুধ বিক্রয় করতে আসে এবং ক্রয় করতে আসে এবং বহুদিন এর আগে তো ইতিপূর্বে কলর বা ঠিলায় এরকম বিভিন্ন রকম পাত্রে আপনার ঘটিতে দুধ নিয়ে আসতো মানুষ, কিন্তু এখন তো প্লাস্টিক পটে বড় বড় ড্রাম, হ্যাঁ,
এখানে যে সভাপতি যেমন বলছিলেন যে এখানে যে প্রতিনিয়ত যে বিভিন্নভাবে তারা কিন্তু দুধ এখানে নিয়ে আসেন এবং বিক্রি করে থাকেন। আমরা একজনের সাথে কথা বলবো যে আসলে এখানে যে বিক্রেতা রয়েছেন যে উনি কোথা থেকে আসছেন ক্রয় করতে এবং কেন কেন এখানে ক্রয় করতে আসেন? দুধটা ভালো পাওয়া যায় এখানে, মান ভালো, দামও কম, মান ভালো। আগামীকাল রোজা মাঝে মাঝে আসা হয়। আচ্ছা, উনি যেমনটা জানিয়েছেন যে আসলে প্রতিদিন এখানে উনি দুধ ক্রয় করতে আসেন কারণ মানটা ভালো, দুধের মান ভালো এবং সেই কারণে এখানে দুধ ক্রয় করতে আসেন। এবং আমরা কোনো বিক্রেতার সাথে কথা বলছিলাম যে বিক্রেতা বলছেন যে তাড়াতাড়ি কিন্তু আমরা এখানে আসলেই কিন্তু দুধ বিক্রি হয়ে যায়, আর এই বিক্রি হওয়ার কারণে কিন্তু এখানে প্রতিনিয়ত আসে। প্রায় 100 বছর ধরে চলছে এই মহাসড়কের পাশে দুই পাশে কিন্তু দুধের হাট। এটাই ছিল বাগেরহাটের চুলকাঠি দুধের হাটের সর্বশেষ কিনা। বাগেরহাট থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আলী আকবর টুটুল। বরিশালে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়ার রোগী। বরিশাল জেনারেল হাসপাতালে 4 বেডের ডায়রিয়া ওয়ার্ডে প্রতিদিন ভর্তি হচ্ছে 50 থেকে 60 জন রোগী। ওয়ার্ডে জায়গা না থাকায় রোগীদের খোলা আকাশের নিচে সেবা দিতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা। এদিকে ঠিকমতো ওষুধ ও আইভি স্যালাইন না পাওয়ার অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। আমিনুল ইসলামের তোলা ছবি আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। গাছের ডালে ঝুলিয়ে স্যালাইন দেওয়া হচ্ছে রোগীর শরীরে, খোলা আকাশের নিচে শোয়ানো হয়েছে রোগীদের। চিত্রটি বরিশাল জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের সামনের। বেডের তুলনায় রোগীর সংখ্যা বহুগুণ বেড়ে যাওয়ায় হাসপাতালের ভেতর ঠাঁই হচ্ছে না রোগীদের, এমনকি বারান্দা বা সিঁড়ির কোঠায়ও নেই জায়গা। এ কারণে বাড়তি রোগীদের রাখা হচ্ছে ওয়ার্ডের সামনের খোলা জায়গায়। আইভি স্যালাইন সহ অন্যান্য ওষুধ ঠিকমতো না পাওয়ার অভিযোগ করেছেন রোগী ও স্বজনরা। সিট পাইনি, এখানে এত পরিমাণ রোগী আর হাসপাতালে ওই রকমের বেড নাই। এখানে খালি মাত্র 2টা স্যালাইন পেয়েছি, তারপর আমি 7টা স্যালাইন বাহির দিল প্রেসক্রিপশন করে দিয়েছে, ওগুলো বাড়িতে কিনে নিয়ে আসছি। রোগীর চাপ বেড়ে যাওয়ায় কিছু সমস্যা হচ্ছে, বাড়তি স্যালাইনের জন্য আবেদন করা হয়েছে বলে জানালেন হাসপাতাল সংশ্লিষ্টরা। যে পরিমাণ বেডের সংখ্যা আছে, রোগীর সংখ্যা তার চেয়ে বেশি। যারা বাইরে আছে তাদেরকে সেবা দিতে আমাদের কষ্ট হচ্ছে। 4টি বেডের এগেনস্টে 50 বা 50-এর উপরে সেবা দেয়, এটি একটি খুব কষ্টসাধ্য ব্যাপার। একই অবস্থা দেখা যায় রাতের বেলায়ও। ঠাসাঠাসি হলেও রোগী ভর্তি করে রাখা হয় বারান্দায়। এ হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে বেড সংখ্যা মাত্র 4টি। প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে 50 থেকে 60 জন রোগী। গত মাসে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 751 জন। এ মাসের 12 তারিখ পর্যন্ত ভর্তি করা হয়েছে 512 জন। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। ফেনীতে করোনা মহামারীতে আইসিইউ যেন সোনার হরিণ। জেলার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গেল বছর 10 শয্যার আইসিইউ ঘটা করে উদ্বোধন করা হলেও আজ অবধি সেবা পায়নি কোনো রোগী। কর্তৃপক্ষ বলছে কিছু সীমাবদ্ধতার কারণে এ সেবা চালু করা যায়নি। জুলহাস তালুকদারের ক্যামেরায় রিপোর্ট আতিয়ার সজলের। সার্বক্ষণিক তালা দেওয়া থাকলেও সময় সংবাদের ক্যামেরা দেখে তড়িগড়ি করে তালা খুলে দেওয়া হয় ফেনী জেনারেল হাসপাতালের এই আইসিইউ কক্ষটির। গত বছরের 17 মে ফেনীর এই জেলা সদর হাসপাতালে 10টি শয্যা নিয়ে এই আইসিইউ সেন্টারটি উদ্বোধন করা হয়েছিল অনেকটা তড়িগড়ি করে। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে এই আইসিইউ সেন্টারটি উদ্বোধন করা হয়েছিল, কিন্তু সেই আইসিইউ সেন্টার থেকে এখন পর্যন্ত একদিনের জন্য কেউ কোনো সেবা পায়নি। একটি পূর্ণাঙ্গ নিবিড় পর্যবেক্ষণ ইউনিট, কিন্তু এখানে সেবা না পেয়ে অনেক রোগীকে আইসিইউ সুবিধার জন্য ঢাকা চট্টগ্রাম নেওয়ার পথে মৃত্যুবরণ করতে হয়েছে। এখানে আসে কি জন্য? সেবা পাওয়ার জন্য। তো সেখানে যদি আইসিইউর বেডের যদি লজিস্টিক সাপোর্ট নাই থাকে, তাহলে মানুষ অনেকেই মৃত্যুবরণ। এখানে আইসিইউ লিখে আছে, তবে আইসিইউ এটা সেবা নাই, যথাযথ সেবা দেওয়া হয় না। বর্তমানে ভর্তি থাকা অনেক রোগী রয়েছেন চরম হতাশার মধ্যে। তারা আইসিইউ চালুর দাবি জানিয়েছেন। যে কোনো পরিস্থিতিতে যে কোনো রোগীর প্রয়োজন হতে পারে, এটা আমি যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করবো যাতে আইসিইউটা সচল রাখার জন্য। জনবল সহ অক্সিজেন সুবিধা না থাকায় এটি চালু করা যাচ্ছে না, তবে শিগগিরই সেবাটি চালুর আশা এই চিকিৎসকের। অচিরেই হচ্ছে আমাদের ইউনিসেফ কর্তৃক আমাদের লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক স্থাপন হবে। লিকুইড অক্সিজেনের কাজ শেষ হলে আমরা আইসিইউতে আমাদের যে 4টা হাই ফ্লো নেজাল ক্যানুলা আছে, সেই হাই ফ্লো নেজাল ক্যানুলাটা দিয়ে আমরা রোগীদের সেবা দিতে পারবো। গত এক বছরে ফেনীতে প্রায় 17,000 লোকের করোনা পরীক্ষা করে 3,000-এর মতো করোনা রোগী শনাক্ত হয়। বর্তমানে এই হাসপাতালের আইসোলেশনে আক্রান্ত 14 জন সহ ভর্তি 60 জন। এছাড়াও জেলায় বর্তমানে বিভিন্নভাবে চিকিৎসা নিচ্ছেন 630 জন করোনা আক্রান্ত রোগী। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী।
আবারও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন হাজার হাজার প্রবাসী শ্রমিক। ভিসা ও ছুটির মেয়াদ শেষ হতে চলায় চাকরি হারানোর শঙ্কায় অনেকেই। সেই সঙ্গে হুমকির মুখে নতুন 2 লাখ কর্মীর বিদেশ যাত্রাও। জনশক্তি রপ্তানিকে জরুরি খাত ঘোষণা করে ফ্লাইট চালু রাখার দাবি রিক্রুটিং এজেন্ট ও অভিবাসন বিশেষজ্ঞদের। হাজেরা শিউলির রিপোর্ট। যথাসময় যেতে না পারলে খোয়াবেন চাকরি। এই অবস্থায় কর্মস্থলে ফেরার উপায় জানতে বিমান সংস্থাগুলোর অফিসে ভিড় করছেন তারা। 5 দিন মেয়াদ আছে, এখন যদি আমরা যেতে না পারি আমাদের ভিসা বাতিল হয়ে যাবে। আমার ভিসার মেয়াদ 2 দিন, লকডাউনের জন্য ফ্লাইট বাতিল হয়ে গেছে। তো আমি এখন কি করতে পারি? কফিলে তো সবার ভিসা দিবে না, যার কোম্পানি ভালো তাদের ভিসা দিবে, যাদের কোম্পানি খারাপ তাদের ভিসা দিবে। অধিকাংশ দেশে বিদেশ ফেরতদের জন্য হোটেলে কোয়ারেন্টিন বাধ্যতামূলক। প্রবাসীরা বলছেন এর মধ্যে তারা চড়া মূল্যে টিকিট করেছেন। পুনরায় করোনা টেস্ট, হোটেল বুকিং এবং মেয়াদোত্তীর্ণ ভিসার রিপারমিটের বাড়তি অর্থ যোগানে সমস্যায় পড়তে হবে তাদের। টিকেটের ডেট অনুযায়ী আমাদের হোটেল পাওয়াটা অসম্ভব একটা ব্যাপার। পারমিট বের করতে আর একটা নতুন ভিসা কেনার সমপরিমাণ খরচ হয়ে দাঁড়ায়। চাইলে আবার নতুন করে করোনা টেস্ট করতে হবে, আবার নতুন করে হোটেল বুকিং করতে হবে। একবার হোটেল বুকিং করতে বাংলাদেশে 20,000 টাকা খরচ হচ্ছে। স্পেশালি কিছু করা উচিত আমাদের জন্য, যে আমরা যেন যেতে পারি। জনশক্তি রফতানি ও রেমিটেন্স প্রবাহ অব্যাহত রাখতে বিশেষ ব্যবস্থায় ফ্লাইট চালু রাখার আহ্বান খাত সংশ্লিষ্টদের। এই মুহূর্তে আমাদের হাতে প্রায় 2 লক্ষের অধিক ভিসা ফ্লাইটের জন্য অপেক্ষা আছে। 100 থেকে 150 কোটি টাকার টিকিট কিন্তু আমাদের কাটা হয়ে গেছে। এখন যদি আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়, প্রবাসী কর্মীরা কিন্তু তাদের কোনো অস্তিত্ব তাদের বিলীন হয়ে যাবে। যারা যাচ্ছেন তারা করোনার নেগেটিভ সনদ নিয়ে যাচ্ছেন, কাজে আমি মনে করি না যে তারা ওই দেশে বা এখানে করোনার জন্য ঝুঁকি তৈরি করতে পারবেন। আর সরকারের কাছে অনুরোধ, আমাদের বৈদেশিক কর্মসংস্থান, রেমিটেন্স সমস্ত কিছু বিবেচনা করে আমি মনে করি আমাদের আন্তর্জাতিক ফ্লাইট চালুর এই বন্ধের সিদ্ধান্তটা আমাদের দ্রুত পরিবর্তন করা উচিত। প্রতি মাসে গড়ে 50,000 প্রবাসী কর্মস্থলে ফিরে যান। করোনা দুর্যোগে গত বছর জনশক্তি রপ্তানি হয়েছে মাত্র 2,17,000। তবে চলতি বছরে মার্চ পর্যন্ত গেছেন 1 লাখ। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। করোনা, লকডাউন আর পাঠক খরায় শেষ হলো এবারের বইমেলা। অন্যান্য বছরের তুলনায় এবার বিক্রির হার একেবারেই নগণ্য। আসছে বছর ভালো কিছুর প্রত্যাশার কথা জানিয়েছেন বইপ্রেমীরা। চৈত্রের শেষ, প্রচণ্ড খরতাপে পাঠকের আনাগোনা অমর একুশে গ্রন্থমেলায়। গত কয়েকদিনের তুলনায় শেষ দিনে কিছুটা দেখা মিলেছে বইপ্রেমীদের। ভালো লাগছে খুব। আসলে আসলাম, আমার একটা বাচ্চা আছে, ওই বাচ্চার জন্য। করোনা, লকডাউন, স্বাধীনতার মাসে ভাষার মাসের আয়োজন, এবারের বইমেলা পার করেছে বেশ কিছু প্রতিবন্ধকতা। তাই লেখকদের কণ্ঠে ছিল আক্ষেপের সুর। 3 জন ফ্রেন্ডকে নিয়ে বই লিখেছি, ওরা হচ্ছে ক্যাম্পিংয়ে গিয়েছিল। বইমেলায় আমি কোনো লোক দেখছি না, ক্রেতা দেখছি না, লেখক কুঞ্জের লেখক দেখছি না। এটা আসলে আমাকে বড় হতাশিত করেছে। যতটা পাঠক সাড়া দিবে আশা করেছিলাম, কিন্তু আশানুরূপ হয়নি। মেলা শেষ হতে তখনও ঘন্টা 1.5 বাকি, কিন্তু বিক্রির চাইতে প্যাভিলিয়ন খুলে ফেলার ধুম চলছে। অন্যান্য বছরের তুলনায় এবার বিক্রির হার একেবারেই নগণ্য। মেলাটা আপনার লকডাউনের মধ্যে পড়ে গেছে, আর হচ্ছে আমাদের এক্সপেকটেশন যেটা ছিল তার সিকিভাগ হচ্ছে আপনার পূর্ণ হয়নি। 2টা বাজে বই টই প্যাকেট করে এই বাংলা বাজার পাঠিয়ে দিলাম হচ্ছে যে বিকেলে একটা হুলস্থুল হবে, মানে বিক্রি হবে না জানি, হয়তো 200-300 টাকা বেচবো। এই জন্য 200-300 টাকা বেচতে গিয়ে বিকেলে যে একটা হয়রান হয়ে যাব, তখন বইটা নিতে কষ্ট হবে আমার। শেষ সময় তো মানে সারা মাসের যে আমাদের যে এবার বিক্রি হলো, আমরা যে খরচটা করেছি, মানে 90%-95% প্রকাশকের এক্সট্রা খরচটা উঠবে না। প্রাণের মেলার শেষ দিনে বই প্রকাশিত হয়েছে 64টি। পুরো মাস জুড়ে প্রকাশিত বইয়ের সংখ্যা 2,500-এরও বেশি। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। বাতিল করা হয়েছে পহেলা বৈশাখে চারুকলার মঙ্গল শোভাযাত্রা। গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। কোভিড-19 এবং লকডাউন বিবেচনা করে বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে কোনো মঙ্গল শোভাযাত্রা করা হবে না। তবে প্রতীকী কর্মসূচি হিসেবে চারুকলা অনুষদের শিল্পীদের তৈরি বিভিন্ন মুখোশ ও প্রতীক ইলেকট্রনিক মিডিয়ায় প্রদর্শন ও সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণজমায়েত করা যাবে না। হ্রদের জলে ফুল ভাসিয়ে করোনা মুক্তির প্রার্থনায় খাগড়াছড়িতে বৈশাখীতে অংশ নিল ক্ষুদ্র নৃগোষ্ঠী। এদিকে করোনা সংক্রমণ বাড়ায় বান্দরবানের সাংগ্রাই উৎসব বাতিল করা হয়েছে।
জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। পূর্বকোণে ঝলমলে সূর্য ওঠার সাথে সাথে নদী ও হ্রদের তীরে জড়ো হতে থাকেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। খাগড়াছড়ি চেঙ্গি নদীর জলে ফুল ভাসিয়ে পরিবার ও জাতির জন্য মঙ্গল কামনা করেন মারমারা। বেলা বাড়ার সাথে সাথে নদী তীরে ঢল নামে মানুষের। 3 দিনের উৎসবের প্রথম দিনে এই আনুষ্ঠানিকতাকে বলা হয় ফুলবিজু। তবে অন্যবার ঐতিহ্যবাহী খেলাধুলা সহ সপ্তাহব্যাপী নানা আয়োজন থাকলেও এবার করোনার কারণে তেমন কর্মসূচি নেই। সকালবেলায় উঠে আমরা ফুল সংগ্রহ করি, এদিকে করোনা মুক্তির প্রার্থনায় কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসালেন রাঙ্গামাটির চাকমারা। বর্ণিল পোশাকে অংশ নেন আদিবাসী তরুণ তরুণীরা। ভবিষ্যতে করোনা মুক্ত দেশ হয়ে আমরা আরো ভালোভাবে ফুলবিজুকে উদযাপন করতে চাই। করোনা মহামারী থেকে বিশ্ব থেকে বিদায় নেয় আমরা এই প্রার্থনা করতেছি। ত্রিপুরারা বৈশুক, মারমারা সাংঘ্রাই আর চাকমারা বিজু নামে এই উৎসব পালন করেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। আবারও দেশের বাইরে রমজান শুরুর খবর। বিশ্বজুড়ে করোনা মহামারীর মধ্যেই আবারও এলো মহিমান্বিত মাস পবিত্র মাহে রমজান। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কুয়েতে করোনায় আক্রান্ত আর মৃতের সংখ্যা তুলনামূলক কম হলেও প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এ অবস্থায় সংক্রমণ রোধে দেশটিতে কারফিউ বলবৎ থাকলেও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে অনুষ্ঠিত হচ্ছে তারাবির নামাজ। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। কুয়েতে মঙ্গলবার থেকে শুরু হলো পবিত্র মাহে রমজান। দেশটিতে এখনো নিয়ন্ত্রণে নেই করোনার সংক্রমণ। প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন বহু মানুষ, আর তাই করোনা প্রতিরোধে দেশটিতে এখনো বলবৎ রয়েছে 10 ঘন্টার কারফিউ। তবে এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে এবারও মসজিদগুলোতে তারাবির নামাজ আদায় করা যাবে। কুয়েত সরকারের এমন সিদ্ধান্তে খুশি মুসল্লিরা। কুয়েত সরকারের বিধিমালা আছে, মাছ পড়ে যাইতে হইব, আর 1 ফুট 2 ফুট দূরত্বের মধ্যে নামাজ পড়তে হইব। সরকারের নির্দেশনা মেনে চলবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আপনাদের সবাইকে অনুরোধ, গত বছর লকডাউনের কারণে কারফিউর কারণে আমরা তারাবি পড়তে পারি নাই। এবছর কুয়েত সরকার সুযোগ সুবিধা দিচ্ছে, আমরা নামাজ পড়তে পারবো, তারাবি নামাজ। গেল বছর করোনা মহামারী প্রতিরোধে কুয়েতের সবকটি মসজিদ বন্ধ থাকায় পাঞ্জেগানা নামাজের মতো তারাবিও আদায় করতে পারেনি তারা। মসজিদগুলো বন্ধ থাকায় শুধু আজান ধ্বনিত হতো। প্রতি বছরই কুয়েতের মসজিদগুলোতে প্রবাসী রোজাদারদের জন্য ইফতারের সুব্যবস্থা করে দেশটির ধর্ম মন্ত্রণালয়। কিন্তু মহামারী করোনার প্রাদুর্ভাব রোধে জনসমাগমের অনুমতি না থাকায় গেল বছরের মতো এবারও মসজিদগুলোতে বন্ধ থাকবে ইফতার বিতরণ। এছাড়াও সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায় ও মসজিদে নিজস্ব জায়নামাজ ব্যবহার ও স্যানিটাইজার ব্যবহারে জোর নির্দেশনা জারি করে কুয়েত সরকার। সময় সংবাদ, কুয়েত। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে উত্তর ইউরোপের দেশ সুইডেনেও শুরু হয়েছে 1 মাসের সিয়াম সাধনা। করোনার বিধিনিষেধে সীমিত পরিসরে কিছু কিছু মসজিদে তারাবির নামাজের ব্যবস্থা করা হলেও বেশিরভাগ মুসল্লি এবার ঘরে বসেই নামাজ আদায় করেন। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। সূর্য না ডোবা দেশ হিসেবে পরিচিত সুইডেন, দেশটিতে গ্রীষ্মকালে বিভিন্ন অঞ্চলে 20 থেকে 21 ঘন্টায় থাকে দিনের আলো। এমন দীর্ঘ সময় রোজা রাখা কঠিন হলেও ধর্মপ্রাণ মুসলমানরা নিয়মিতই রোজা রাখা ও ইবাদত বন্দেগী করে থাকেন। আর যারা আসতে পারছেন না, ঘরে পড়ে নেবেন, এটা নিয়ে বিচলিত হবেন না, কারণ ঘরে পড়লেও নামাজ হয়ে যাবে, যেহেতু একটা মহামারী চলছে। আমরা চেষ্টা করব রমজান মাসে বেশিতে বেশি দোয়া করব, যাতে করে আল্লাহ তাআলা সকল মানুষের এই কষ্টকে দূর করে দেন। সুইডেনে কিরুনা সহ কিছু অঞ্চলে গ্রীষ্মের প্রায় 1.5 মাস সূর্য ডুবে না বললেই চলে। সেসব অঞ্চলে অনেকে রাজধানী স্টকহোমের সঙ্গে মিল রেখে, কেউ কেউ আবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে সেহরি ও ইফতার করে থাকেন। তবে এবার গ্রীষ্মের কিছুটা আগে রমজান মাস শুরু হওয়ায় রোজা রাখার সময় কিছুটা কম হবে। ওয়ার্ল্ড ওয়াইড প্যান্ডামিক সিচুয়েশনের কারণে এখানকার মসজিদগুলি বন্ধ হয়ে গেছে, বাট আমাদের আশেপাশে যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে নিয়ে আমাদের ড্রয়িং রুমে আমরা ইফতারের পাশাপাশি তারাবির নামাজে পড়ার চেষ্টা করতেছি। করোনা সংক্রমণ রোধে জনসমাগমে সরকারের নানা বিধিনিষেধে সুইডেনের মসজিদগুলোতে এবার ইফতারের আয়োজন থাকছে না, তবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে তারাবির নামাজ অনুষ্ঠিত হচ্ছে। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। অস্ট্রেলিয়ার বেশ কিছু এলাকায় এরই মধ্যে শুরু হয়েছে পবিত্র রমজান। করোনার কঠোর নিয়ম নীতির মধ্যেই প্রবাসী বাংলাদেশিরা পুরো রমজান মাস ইবাদত বন্দেগী করবেন। অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের সার্বিক অবস্থা জানাতে সিডনি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM আমিনুল রুবেল। ধন্যবাদ ইমা। অস্ট্রেলিয়া থেকে পৃথিবীর সকল মুসলিমকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। যদিও অস্ট্রেলিয়া প্রতি বছর একটি অস্বস্তিকর ঘটনা ঘটে থাকে, সেটি হচ্ছে যে অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটি তারা কিন্তু 2 ভাগ হয়ে রমজান মাস শুরু
অস্ট্রেলিয়াতে আজকে পর্যন্ত স্থানীয় কেউ করোনায় আক্রান্ত হয়নি। গতকালকে থেকে আজকে পর্যন্ত যদি কেউ করোনা আক্রান্ত হয়ে না থাকছি, সকাল পর্যন্ত যে আপডেট আমাদের কাছে এসেছে, এখনও অস্ট্রেলিয়াতে আজকে পর্যন্ত স্থানীয় কেউ করোনায় আক্রান্ত হয়নি। গতকালকে থেকে আজকে পর্যন্ত যদি কেউ করোনা আক্রান্ত হয়ে না থাকে, শেষ আপডেট একটু পরে আসবে। টানা 12 দিন কিন্তু স্থানীয় কেউ অস্ট্রেলিয়াতে করোনা আক্রান্ত হয়নি। তবে আমাদের জানা মতে বাংলাদেশি কয়েকজন আছে যারা হোটেল কোয়ারেন্টিনে এই মুহূর্তে আছে, বাংলাদেশ থেকে এসেছে। তারা করোনা আক্রান্ত অবস্থায় আছে, কিন্তু তারা হোটেল কোয়ারেন্টিনে আছে এবং তারা সেখানে সম্পূর্ণরূপে সুস্থ হওয়ার পর, চিকিৎসা দেওয়ার পর, তাদেরকে পরীক্ষা করার পরই তাদেরকে কিন্তু বাসায় যেতে দেওয়া হবে বা অনুমতি দেওয়া হবে। এবার আসি রমজানের ব্যাপারে, যে গতকালকে কিন্তু অনেক অস্ট্রেলিয়াতে দুটো গ্রুপ আছে। একটি হচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি বাংলাদেশের মতো, এবং আরেকটি আছে যে ন্যাশনাল ইমাম কাউন্সিল। ন্যাশনাল ইমাম কাউন্সিল কিন্তু প্রতি বছর তারা ইসলামিক যে ক্যালেন্ডার আছে সেটি ফলো করে সৌদি আরবের সাথে মিল রেখে, অনেকটা ইসলামিক কান্ট্রিগুলোর সাথে মিল রেখে তারা গতকালকেই কিন্তু তারাবি নামাজ আদায় করেছে এবং গতকালকে সেহরি করে আজকে কিন্তু অনেকে রোজা রাখছে এবং বাংলাদেশিদের একাংশ কিন্তু আজকে রোজা রাখছে। সেখানে বেশিরভাগ বাংলাদেশি প্রতি বছরের মতো বাংলাদেশের মতো আমরা চাঁদ দেখে, যখন চাঁদ দেখা যায় রমজান মাসে, তারা কিন্তু তারপরের দিন রোজা রাখতে শুরু করে। তার মানে আজকে কিন্তু বেশিরভাগ বাংলাদেশি তারাবি নামাজ আদায় করবে এবং আগামীকালকে থেকে পবিত্র মাহে রমজান তারা পালন করতে শুরু করবে। এই অস্বস্তির ঘটনার কারণে কিন্তু প্রতি বছর ঈদটিও কিন্তু 2 দিনে পালিত হয়ে থাকে অস্ট্রেলিয়াতে। প্রায় দেখা যায় যে বাংলাদেশিদের একাংশ কিন্তু ঈদের জামাত আরাবিয়ানদের সাথে আদায় করতে গিয়েছে, তার পরের দিন আবার অন্য বাংলাদেশিরা ঈদ করছে। এবং অস্ট্রেলিয়াতে কিন্তু মুসলমানের সংখ্যা তুলনামূলক অনেক কম। এমনিতেই অস্ট্রেলিয়ার বেশিরভাগ মানুষই আসলে প্র্যাকটিস করে না, ধর্ম প্র্যাকটিস করে না এবং অনেকে ধর্ম মানেই না। সেখানে অস্ট্রেলিয়াতে মুসলিমের সংখ্যা কিন্তু মাত্র 2.5 ভাগের মতো, এবং অবশ্যই বাংলাদেশের মতো এখানে অনেক মসজিদ নেই বা অনেক এখানে ছোট ছোট মাসালা বলে, যেটি ক্লাব, আসলে সেই ক্লাবে সবাই বাংলাদেশিরা একসাথে হয়ে সামাজিক দূরত্ব রেখে কিন্তু গত বছর যেমন করোনার সময় তারাবি নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, এই বছরও কিন্তু তাদেরকে সেটি করতে হবে। তো গতকালকে অনেকে কিন্তু তারাবি নামাজ পড়েছে। তো বাংলাদেশি ব্যবসায়ীদের কথা বলি যে গত বছর কিন্তু করোনা পরিস্থিতি যখন খারাপ হতে শুরু করলো মার্চ এপ্রিলে, তারপরে রমজান মাস যখন এসেছিল, বাংলাদেশি ব্যবসায়ীরা কিন্তু একদমই ভালো করতে পারেনি। গত বছর একদমই ডেড ছিল পুরো এলাকাগুলোতে, মানুষ সেভাবে বের হতে পারেনি। সেই তুলনায় এই বছর আশা করা যাচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তুলনামূলক ভালো করবে গতবারের চেয়ে। যদিও গতকালকে সন্ধ্যাবেলা সরজমিনে বের হয়ে দেখেছি বাংলাদেশি গ্রোসারিজগুলোতে তুলনামূলক বেশি ব্যস্ততা ছিল, সেখানে বাংলাদেশি হোটেলগুলোতে কিন্তু খুব বেশি ব্যস্ততা ছিল না। তবে আজকে ইফতারের পর থেকে কিন্তু ব্যস্ততা অনেকটাই বেড়ে যাবে, এটাই আমরা আশা করছি। তো বাংলাদেশি ব্যবসায়ীরা এবছর অন্তত গতবারের চেয়ে ভালো করতে পারবে এবং বাংলাদেশিরা ঠিকমতো তাদের রমজান পালন করতে পারবে, এটাই আশা করছি। ফিরে যাচ্ছি এমার কাছে স্টুডিওতে। রমজান মাসে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি প্রবাসীদের সার্বিক অবস্থা জানাতে সিডনি থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী SM আমিনুল রুবেল। কিশোরগঞ্জের হাওরে শুরু হয়েছে আগাম বোরো মৌসুমের ধান কাটা। বাম্পার ফলন হলেও গেল সপ্তাহে ঝড়ের সময় গরম বাতাসে ধানের কিছুটা ক্ষতি হয়। তবে কৃষকরা বলছেন ধানের দাম ভালো পেলে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। হাওরের মাঠে মাঠে এখন সোনালী ধানের সমারোহ। পাকা ধান কাটায় ব্যস্ত কৃষক আর কৃষি শ্রমিকেরা। বসে নেই বাড়ির কৃষাণী, গৃহবধূ, এমনকি শিশুরাও। নানা প্রতিকূলতার পরও ধানের ফলন হয়েছে বাম্পার। ধান কাটা মাড়াই আর পরিবহনে ব্যস্ত সবাই। করোনা মহামারীর মধ্যেও দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার শ্রমিক এসেছেন ধান কাটতে। অপেক্ষা করি বাচ্চা খামু। আমরা নতুন আসছি, 25 জন লোক ধান কাটতেছি, ধান লাইতেছি, খুব ভালো লাগে, খুব আনন্দ। নতুন ধান 16 কাটা কাটলে 20 মণ ধান পাইম, পোলাহান লইয়া খাওয়া দাওয়া করে চলে যেতে পারা। গেল সপ্তাহে কালবৈশাখী ঝড়ের সময় গরম বাতাসে বিয়ার 29 জাতের ধানে চিটা হয়ে যাওয়ায় কিছুটা হতাশ কৃষক। ক্ষতিগ্রস্ত হয়েছে, 12 না তারবো আর বলবো না পরে তো মোটামুটি লাভ আমরা দালানের ফলন ভালো পাইছি। আমরা ধান কাটবো, যদি ধানের দর কিছু ভালো হয় তা আমরা বিক্রি দেবো। সময় মতো ধান কাটা শেষ হবে বলে আশা জেলা কৃষি বিভাগের। এই স্বল্প সময়ে যাতে ধান কর্তনটি সম্পূর্ণ করা যায়, সেই জন্য আমাদের এখানে যান্ত্রিকীকরণের উপর সরকার বেশি গুরুত্ব দিয়েছে। সকলের সহযোগিতায় আমরা সময় মতো ধান কর্তন করতে পারব। এবার জেলায় 1,67,000 হেক্টর জমিতে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা 7,11,500 মেট্রিক টন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। মৌলভীবাজারে ভোর থেকেই শাকসবজি নিয়ে কৃষকরা ভিড় করেন শহরের বেরির পাড় সবজি বাজারে।
এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি সহকর্মী শাহ অলিদুর রহমানের কাছে। অলিদুর। ধন্যবাদ ইমা, ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে প্রথমে বলে রাখি, আমি মৌলভীবাজার জেলার সবচেয়ে বড় সবজির আড়ত পশ্চিম বাজার বেরিপার পয়েন্টে অবস্থান করছি। এখানে ছোট বড় মিলে প্রায় 19টি আড়ত রয়েছে। এই আড়তের মালিকদের তত্ত্বাবধানে তাদের দোকানের সামনেই প্রায় এই বাজার বসেছে। এই বাজারে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত ফসল নিয়ে এসেছেন এবং দামও ভালো পাচ্ছেন। আজকে বাজারে সবজির সরবরাহ প্রচুর। আমি আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই। আমি মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বাড়ির সাথে কথা বলেছিলাম। তার কাছ থেকে জানতে চেয়েছিলাম মৌলভীবাজার জেলায় সবজির চাহিদা কত এবং উৎপাদনই বা কত হচ্ছে। তিনি আমার প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন মৌলভীবাজারে 80,000 মেট্রিক টন গ্রীষ্মকালীন সবজির চাহিদা রয়েছে। এদিক থেকে প্রতি বছর উৎপাদন হয়ে থাকে 83,000 মেট্রিক টন, অর্থাৎ 3 থেকে 4,000 মেট্রিক টন প্রতি বছরই উদ্বুদ্ধ হয়ে থাকে, অতিরিক্ত উৎপাদন হয়ে থাকে। আমি এখন আসি আপনার কাছে, আজকের বাজার দরটা আপনাকে জানিয়ে দিচ্ছি। আজকের বাজার দর এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে। এই মিষ্টি লাউ, ঝিঙ্গা, সিসিঙ্গা, করলা, বরবটি, লতি, কাঁচামরিচ, গাজর, বাঁধাকপি, বরবটি সব কিছুই পাওয়া যাচ্ছে। এখানের অধিকাংশ কৃষকরা, স্থানীয় কৃষকরা তাদের নিজের উৎপাদিত ফসল মাঠ থেকে এই ফসলগুলা নিয়ে এসেছেন এবং এই ফসলগুলা বিষমুক্ত এবং তরতাজা টাটকা, যার জন্য এর চাহিদাও প্রচুর। এখানে আরো একটি কথা আপনাকে জানিয়ে রাখছি, সেটা হচ্ছে গিয়ে এই জেলার চাহিদা ছাড়াও, এই জেলার চাহিদার সাথ পরেও আবার অন্যান্য জেলা থেকে, যেমন পাশের জেলা হবিগঞ্জের শাস্তাগঞ্জ, মণিপুর এবং রাজশাহী সহ বিভিন্ন জায়গা থেকে, জেলা থেকে এখানে এই ট্রাকে করে রাতের সময় নিয়ে আসা হয় সবজি। এই সবজিগুলা আবার জেলার বিভিন্ন হাট বাজারে পাইকাররা খুচরা ও পাইকারিভাবে কিনে নিয়ে যাচ্ছেন এবং তাদের হাট বাজারে বিক্রি করে থাকেন। আমি আপনাকে যে তথ্যটি জানাতে চাচ্ছিলাম, আজকের বাজার দর, আজকের সবজির বাজার দর সেটা হচ্ছে গিয়ে করলা 160 থেকে 180 টাকা করে পাল্লা। এখানে একটা তথ্য আপনাকে জানাতে চাই, 5 কেজি ওজনের 5 কেজি ওজনের এক সবজিকে তারা এক পাল্লা বলে থাকেন। 5 কেজি ওজনের ছাড়া কোনো সবজি এখানে বিক্রি হয় না। ঝিঙ্গা 5 কেজি ওজনের এক পাল্লা সবজি 195 থেকে 200 টাকা, সিসিঙ্গা 150 টাকা, করলা 160 টাকা থেকে 180 টাকা, পটল 190 থেকে 200 টাকা, মিষ্টি লাউ প্রতি পিস 15 থেকে 60 টাকা, তার উপরেও পাওয়া যাচ্ছে। মিষ্টি লাউ সম্বন্ধে আমি একটু কথা বলতে চাই। মিষ্টি লাউ সম্বন্ধে আমি আপনাকে যেটা বলতে চাই, এখানে প্রচুর পরিমাণে মিষ্টি লাউ উৎপাদিত হয়ে থাকে এবং এই মিষ্টি লাউ সারা জেলার চাহিদা মিটিয়ে বাইরেও ব্যাপক মিষ্টি লাউ প্রচার হয়। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের সবজির বাজার থেকে সর্বশেষ তথ্য। মৌলভীবাজারের বেরিরপাড় সবজি বাজারের সবশেষ খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শাহ অলিদুর রহমান। পিছিয়ে থাকা নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে দেশের হাট বাজার, মার্কেট ও বিপণী কেন্দ্রে মহিলা কর্নার করে দেওয়া হয় সরকার। নীতিমালা অনুযায়ী এসব দোকানে ব্যবসা পরিচালনা, এমনকি সেলসম্যান হিসেবে কাজ করার কথা নারীদের। কিন্তু রংপুরের গঙ্গাচড়া বাজারের মহিলা কর্নারটি এখন পুরুষদের দখলে। দোকানগুলোতে নারীর কোনো অস্তিত্ব নেই। এতে প্রকল্পের মূল উদ্দেশ্য ভেস্তে গেছে। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। এখন থেকে 1.5 যুগ আগে গঙ্গাচড়া বাজারের এই স্থানটিতে 12টি দোকান নিয়ে করে দেওয়া হয় মহিলা কর্নার। সরকারি নীতিমালা অনুযায়ী এখানে কেনা বেচা এবং ব্যবসা পরিচালনা করার কথা নারীদের, কিন্তু এখন এটি পুরুষদের দখলে, আর নারীদেরই কেবল অনুপস্থিতি। অসহায় দরিদ্র পরিবারের প্রধান, নারী মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য এবং উৎপাদনশীল ক্ষুদ্র ব্যবসায় জড়িত নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে 2004 সালে এটি চালু হয়। কিন্তু নানা হাত ঘুরে সবকটি দোকান এখন মোটা অঙ্কের ভাড়া ও জামানতে ব্যবসা করছেন পুরুষ ব্যবসায়ীরা।
কারণ আমার মামার দোকানে আমি এখানে আসি, কর্মচারী হিসেবে আছি। মহিলা মার্কেট ঠিক আছে, কিন্তু মহিলা মানুষ তো সবসময় থাকতে পারে না, বাচ্চা কোচ্চা টিয়া বিভিন্ন সাংসারিক কাজ সামলা লাগে। এখানে কেউই দুস্থ লোক না, এরা যারা দোকানে আছে সবাই প্রভাবশালী। আমরা খাবার পাই না, যারা কোটি কোটি টাকা আছে তারাই রুম পাইছে এখানে। 12 বছর হয়ে গেল এই মহিলা মার্কেটে কোনো মহিলা নাই। এখানে আছে কি জানেন, সব বিত্তশালী ব্যক্তি। মহিলা কর্নারের দোকানগুলোর ভাড়ার একটি অংশ এর উন্নয়নে, বাকিটি ইউনিয়ন পরিষদ পাবার কথা, কিন্তু জমা হচ্ছে এসিল্যান্ডের দপ্তরে। টাকার জন্য বারবার অভিযোগ করেও প্রতিকার না পাওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের। সে রেডিমেড টাকাটা এসিল্যান্ড অফিস থেকে ইউনিয়ন পরিষদের দূরত্ব 10 গজ। এই 10 গজ দূরত্বের টাকাটা যদি আমরা 3 বছরে 1.5 বছরে না পাই, তাহলে এই নামগুলো পরিবর্তন করে নতুন রেজলিউশন কত দিনে হবে আমার ধারণা নাই। এসিল্যান্ড দীর্ঘ ছুটিতে থাকায় চলতি দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী অফিসার তসলিমা বেগম, কিন্তু এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিলেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি তিনি। এসব দোকানের মালিকানা ও দখল হস্তান্তরের সুযোগ নেই সরকারের নীতিমালায়। রতন সরকার, সময় সংবাদ, গঙ্গাচড়া, রংপুর। বাংলা নববর্ষ সামনে রেখে বানানো মাটির তৈরি সামগ্রী নিয়ে বিপাকে পড়েছেন মুন্সিগঞ্জের মৃৎশিল্পী পরিবারগুলো। কঠোর লকডাউনে গ্রামীণ মেলা না হওয়ার খবরে বড় ক্ষতির মুখে পড়েছেন তারা। কুমারপল্লীর খবর জানাচ্ছিলেন নাসির উদ্দিন উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। মাটির তৈরি এসব তৈজসপত্র এখন সুকুমার পালের পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। পহেলা বৈশাখে এই হাতিগড়া বিক্রি নিয়ে কত স্বপ্ন ছিল তাদের। কোনো কাস্টমার আসছে না, এখন আমাদের ভালো হচ্ছে নিয়ে দাঁড়ানোর মতন কোনো ক্যাপাসিটি এখন আর নেই। মেলা না হওয়ার খবরে সুকুমারের মতো জেলার কুমার পরিবারগুলোর মাথায় এখন আকাশ ভেঙে পড়েছে। অনেক মাল বানাইছি কিন্তু বেচার মতন কোনো নাই, কষ্টে চলতাছি। 2 বছর ধরে এই মেলা বাণিজ্য হয় নাই। বুকিং করা পণ্য ডেলিভারি নিতে আসছেন না ব্যবসায়ীরা। এই অবস্থায় পণ্যগুলো সংরক্ষণের চেষ্টা করছেন কারিগররা, তবে পুঁজি হারানোর শঙ্কা আর ঋণের বোঝায় কাবু তারা। আমি যে ঋণ করে যেগুলো যে তৈরি করলাম, এখন ঋণ দিব আমি কি করে? এগুলা না বিক্রি করতে পারলে আমাদের অনেক লস হয়ে যাবে, আমাদের চলতে কষ্ট হবে। এগুলো তো বেচে আমাদের লেখাপড়া চালায়, এখন লেখাপড়া অনেকই ক্ষতি। স্থানীয়দের দাবি, বিশেষ প্রণোদনা না পেলে পরিস্থিতি সামাল দেওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়বে। ওনারা তো এবারও বিভাগে পড়বো। ইউনিয়ন পরিষদ থেকে আমি সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব এবং প্রশাসনকে তাদেরকে দ্রুত প্রণোদনা দেওয়ার জন্য আমি জোর অনুরোধ করব। জেলার অধিকাংশ কুমার পরিবারের আয়ের অন্যতম উৎস ছিল বৈশাখী মেলা। তৈরি করা তৈজসপত্র নিয়ে জেলার 5 শতাধিক কুমার পরিবার এখন পড়েছেন বিপাকে। মুন্সিগঞ্জের আবদুল্লাপুরের কুমারবাড়ি থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। পহেলা বৈশাখ ও রমজানের মাত্র একদিন আগে হাঁক ডাকে মুখর মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়ত। ইলিশ কিনতে ভিড় করছেন ক্রেতারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, ইমা, দেশ সেরা ভোরের এই ইলিশের হাটে কিন্তু ইলিশের আকাল এবং আগামীকাল পয়লা বৈশাখ ঘিরে কিন্তু ইলিশের ব্যাপক চাহিদা। একই সঙ্গে কিন্তু আগামীকাল রমজান, আবার লকডাউন শুরু হচ্ছে। এসব ঘিরে ইলিশের বাজারে এত বেশি চাহিদা ছিল যে চাহিদার কারণে কিন্তু এখানে ওইভাবে ইলিশের সরবরাহ সেটা কিন্তু তারা দিতে পারে নাই। জেলেরা বলছিলেন যে তাদের জালে যে ইলিশ ধরা পড়েছে এবং যেই তাদের পরিকল্পনা ছিল সেই অনুযায়ী কিন্তু এই বাজারে ইলিশ সরবরাহ হয়নি। সে কারণে প্রচুর ক্রেতা এসে কিন্তু ইলিশ না পেয়েও ফিরে গেছে, এমন অনেক ক্রেতা রয়েছে। এবং এখানে আজকে সর্বোচ্চ 2000 টাকা কেজি পর্যন্ত ইলিশ মাছ গিয়েছে। এই যে যেই ইলিশগুলো আপনারা দেখছেন, এই 5টা ইলিশের দাম হাঁকা হচ্ছে 16,000 টাকা। এবং এই যে ইলিশের দেশ সেরা হাট, এই হাটে নানা রকম চ্যালেঞ্জ রয়েছে এবং এখানকার যে এই আড়ত সমিতির সভাপতি সানারঞ্জন দাস, তিনি এই ব্যাপারে আমাদেরকে জানাবেন যে এই যে দেশ সেরা হাটে এখানে এই কি সমস্যার কথা বলছিলেন আপনি? সমস্যা বলছি, আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছ তো নেই, ইলিশ মাছের খুব আকাল। আর আমাদের ঘাটে বহু জায়গা থেকে লোক আছে, ঘাটে আড়তটা খুব সমস্যা, আড়তের খুব সমস্যা আছে। পাইকার পত্রে জায়গায় জায়গায় মাওয়ার ঘাটটা 1 নম্বর ঘাট, সারা মুন্সিগঞ্জের মধ্যে মাওয়ার ঘাট নাম করা ঘাট।
পদ্মার পারে, কিন্তু আমাদের জায়গা নাই, গাড়ি পার্কিংয়ের জায়গা নাই। আমরা সরকারের কাছে বারবারই অনুরোধ করতেছি আমাদের জন্য যেন আমাদের একটা গাড়ি পার্কিংয়ের জায়গা দেয়। আর এই যে পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছ নেই, আবার পয়লা রমজান 2টা একসাথে পরনে ইলিশ মাছ 2200 টাকা কেজি আরম্ভ হয়ে গেছে দাম। ধন্যবাদ আপনাকে। তিনি বলছিলেন যে এই ইলিশের যে আকাল এবং এখানে যে এই দেশসেরা এই ইলিশের হাট, সেখানে এই পার্কিং এর জায়গা না থাকাতে বিভিন্ন এলাকা থেকে যে ক্রেতারা আসেন, পাইকার ছাড়াও যে শৌখিন ক্রেতা আছেন, কিন্তু এদেরকে এখানে গাড়ি রাখতে সমস্যা হচ্ছে এবং এখানকার যে রাস্তা সেটি সরু। এবং এখানে কিন্তু জেলা মৎস্য অফিস বলেছেন গেল মৌসুমে 2152 মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে, কিন্তু এরপরও কিন্তু ইলিশের ব্যাপক চাহিদা এবং উৎপাদন আরো বেশি হবে বলে তারা আশা করছেন। এই ছিল মুন্সিগঞ্জের এই ইলিশের হাটের সর্বশেষ। ইমা, মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়ত থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সর্বাত্মক লকডাউনের খবরে রাজধানী ছাড়ার হিড়িক পড়েছে, পণ্যবাহী ট্রাকেও ছুটছে ঘরমুখো মানুষ। পাটুরিয়া, দৌলতদিয়া ও শিমুলিয়া বাংলাবাজার নৌরুটেও বেড়েছে যাত্রীর চাপ, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। গণপরিবহন বন্ধ থাকায় যে যেভাবে পারছেন ছুটছেন বাড়ির পথে। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল। ঢাকা আরিচা মহাসড়কের বিশাল অংশ জুড়ে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। যাত্রীদের দাবি, সর্বাত্মক লকডাউনে রাজধানীতে থাকার মতো সামর্থ্য নেই অনেকের, তাই অনেকটা বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়ে ট্রাক সহ বিভিন্ন ছোট বড় যানবাহনে করে ঘাটে আসছেন তারা। লকডাউনের জন্য তারা তো তাড়াহুড়া করে বাসায় চলে যাচ্ছে। গাড়ি ঘোড়া পাওয়া যাবে কি পরে কিনা, পরে যাইতে পারবো না, জ্যাম পড়ে যাবে, গাড়ি চলবে না, কষ্ট হবে। অনেক মানুষ কর্মহীন, এই যে সবাই গাড়িতে করে বাড়ি বাসা বাড়ি সব নিয়ে দেশে চলে যাইতেছে। কাজ না করলে তো খাইতে পারবো না, আমরা তো বাসায় কাজ করে খাই। মাস্ক না পরা কিংবা সামাজিক দূরত্ব না মানায় নানা অজুহাত তাদের। মাস্ক আছে, এইমাত্র গাড়ি থেকে নামলাম তো খুলছে আর কি। মাস্ক পকেটে আছে, সারাদিন মাস্ক পরে থাকতে আর ভালো লাগতেছে না। একই চিত্র মুন্সিগঞ্জের শিমুলিয়া বাংলাবাজার ঘাটেও। লঞ্চ বন্ধ থাকায় ফেরিতে গাদাগাদি করেই পদ্মা পাড়ি দিচ্ছেন অনেকে, নেই স্বাস্থ্যবিধি মানার বালায়। এছাড়া মহাসড়কগুলোতেও রয়েছে যানবাহনের চাপ। ট্রাক, সিএনজি, অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনে করে বাড়ি ফিরছেন অনেকে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় পর্যন্ত রয়েছে প্রচণ্ড যানজট। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। মানুষের বাড়ি ফেরার খবর জানতে পাটুরিয়া ঘাটে আছে রিপোর্টার ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, পাটুরিয়া দৌলতদিয়া রোডে কিন্তু আসলে একদম মধ্য রাত থেকেই কিন্তু একটা যে যানবাহনের যে চাপটি রয়েছে তা কিন্তু একদম দ্রুত থেকে দ্রুত হচ্ছে। সেই ক্ষেত্রে যে যানবাহন গুলো এখন এসেছে সেই যানবাহন গুলো হচ্ছে ছোট যানবাহন, অর্থাৎ প্রাইভেট কার, মাঝারি সহ মোটর বাইক এবং মাঝের ধরনের যানবাহন, এবং ট্রাকের সংখ্যা বেশি হচ্ছে। যদি সেটা সংখ্যায় বলি তাহলে এখন পাটুরিয়া ঘাটে 2 সহস্রাধিক যানবাহন পারে অপেক্ষায় রয়েছে। অন্যদিকে কিন্তু আসলে আমি 5 নম্বর ঘাটে রয়েছি, এখানে ছোট কাউন্টার সেটা রয়েছে, সেখানে কিন্তু দীর্ঘ একটি লাইন রয়েছে যারা কাউন্টার সংগ্রহ করছে। অর্থাৎ পাটুরিয়া দৌলতদিয়া যে কটি ফেরি রয়েছে সব কটি ফেরি কিন্তু এখন চলাচল করছে। সেই ক্ষেত্রে এই যে ছোট যে লাইনটি রয়েছে পাটুরিয়া ঘাট থেকে একদম 3 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই ছোট যানবাহনের একটি লম্বা সারি রয়েছে। অর্থাৎ যদি বলি স্বাস্থ্যবিধির কথা, স্বাস্থ্যবিধির কোনো বালাই কিন্তু ঘাট এলাকাতে নেই। কারণ হচ্ছে যারা এখানে এসেছে তারা সকলেই কিন্তু বিভিন্ন অজুহাতে যারা মাস্ক খুলে আসলে নিরাপদে চলাফেরা করছে। আসলে দেখভাল করার জন্য যারা থাকার কথা, জেলা প্রশাসন, এর যে লেশ মাত্র এখানে নেই। অর্থাৎ ভাইরাস সংক্রমণের তোয়াক্কা করে শুধু কঠিন লকডাউনের মানে ঘোষণায় আজকে বিধিনিষেধের শেষ দিনে মানুষ ব্যাপক ভাবে কিন্তু এই যে ঘাট পার হচ্ছে। সেই ক্ষেত্রে বেলা বাড়ার সাথে সাথে এই যানবাহনের সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, যারা ঘাট এলাকায় রয়েছে তারা কেউ 5 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা ধরে কিন্তু ঘাট এলাকায় আসলে পাটুরিয়া
বারের জন্য অপেক্ষা করছে। তো তাদেরকে কিন্তু আসলে এই যে সকালের নাস্তা অনেকেই কিন্তু এখানে যে খাবার দাবার আছে তা কিন্তু দ্বিতীয়বারের বলে তারা উদ্যোগ করছে। আর সবকিছু মিলিয়ে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কালীঘাট রোডে মোট 20টি গাড়ি চলাচল করছে এবং এই মুহূর্তে পাটুরিয়া দৌলতদিয়া রোডে মোট 3000 যানবাহন পারে অপেক্ষা রয়েছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ। মানুষের বাড়ি ফেরার খবর জানাতে পাটুরিয়া ঘাট থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। দক্ষিণ আফ্রিকায় করোনার সংক্রমণ কমে আসলেও এখনও স্বাভাবিক হয়নি দেশটির অর্থনীতি। এতে দীর্ঘদিন যাবৎ খুঁড়িয়ে চলছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্য। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্ট। দক্ষিণ আফ্রিকায় করোনা নিয়ন্ত্রণে আসলেও গতি ফিরেনি দেশটির অর্থনীতির। ভেঙে পড়া অর্থনীতিতে এখনও স্বাভাবিক হয়নি প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্য। দীর্ঘদিনের অচল অবস্থায় প্রতিষ্ঠানের ভাড়া আর কর্মচারীদের বেতন দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন তারা। বর্তমানে সংক্রমণের দাপট কমে গেলেও দেশের ব্যবসা বাণিজ্য আগের অবস্থায় ফিরে আসেনি, যার ফলে এখনও আমরা আমাদের ব্যবসা বাণিজ্যের গতি আগের মতো ফিরে আনতে পারিনি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও আর্থিক লোকসানে রয়েছেন দেশটিতে নিয়োজিত ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম শিল্পে জড়িত বাংলাদেশিরা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা করোনা প্রভাব কমে গেলেও বাংলাদেশ এবং ইউরোপ সহ অন্যান্য দেশগুলোতে করোনার প্রভাব বেড়ে যাওয়ায় এই শিল্প নতুন করে হুমকির মুখে পড়ছে। প্রবাসীদের আশা অচিরেই অর্থনৈতিক মন্দা কেটে যাবে। দক্ষিণ আফ্রিকায় মরণঘাতী করোনার সংক্রমণ আর হিংস্রতা কমলেও এখনও সচল হয়নি দেশটির অর্থনীতি। দুদফা সংক্রমণ আর লকডাউনে অচল অবস্থায় পড়া দেশটিতে অর্থনৈতিক মন্দাভাব আর ব্যবসা বাণিজ্যের লোকসান কাটিয়ে এখনও আগের অবস্থায় ফিরতে পারেনি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। মিজানুর রহমান, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। পর্তুগালের পর্যটন রাজধানী হিসেবে খ্যাত দক্ষিণাঞ্চল সাগর আর পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর লাখো পর্যটকের গন্তব্য আলগার্ভ। সম্ভাবনাময় এলাকা বিবেচনায় কয়েক হাজার প্রবাসী বাংলাদেশের বসবাস আশপাশের ফারো সহ বিভিন্ন শহরে। আলগার্ভ ঘুরে এসে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। বাগেরহাটের নদের চর থেকে 12 ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে শরণখোলা উপজেলার উত্তর সাউথখালী এলাকায় বলেশ্বর নদীর তীরে একটি চর থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়। বিকেলে সাপটি দেখতে পান স্থানীয়রা, পরে তারা সাপটিকে কৌশলে ধরে লোকালয়ে নিয়ে আসেন। পরে সাপটি বন কর্মকর্তাদের উপস্থিতিতে অবমুক্ত করা হয়। অজগরটির ওজন প্রায় 15 কেজি বলে জানিয়েছেন বন কর্মকর্তা। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কলকারখানা খোলা রেখে কাল থেকে সর্বাত্মক লকডাউন, রাতেও ঘরমুখী নানা শ্রেণী পেশার মানুষ। স্বাস্থ্যবিধি না মেনে ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক। সব রোগীগুলো ক্রিটিক্যাল অবস্থা আছে, ইনজেকশন দিলে হয়তো বা সার্ভাইভ করবে, না করলে সার্ভাইভ করবে না। আমি যে আসলে মেডিসিনটা পাবো কি পাবো না, আই এম নট শিওর অফ দ্যাট ওয়ান। করোনার মুমূর্ষ রোগীর ক্ষেত্রে একটেমরা ইনজেকশন প্রয়োগের সুফল মিললেও দেখা দিয়েছে তীব্র সংকট। কোভ্যাক্স থেকে 6,80,00,000 করোনা টিকা পাচ্ছে বাংলাদেশ। জেলায় জেলায় প্রতারণার জাল, টার্গেট চাকরি প্রত্যাশী তরুণ তরুণী। সচিব পরিচয় দিয়ে কোটি টাকা আত্মসাৎ, পুলিশের অভিযানে চক্রের 2 জন গ্রেফতার। ভিন্ন আবহে দেশে দেশে রমজানকে বরণ, স্বাস্থ্যবিধি মেনে প্রথম তারাবি আদায়। মহামারী থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া। এবং বাংলাদেশ সফররত দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দলের 5 সদস্য করোনায় আক্রান্ত। ঢাকায় বিসিবির তত্ত্বাবধানে চিকিৎসা চলছে আইসোলেশন সেন্টারে। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।